তারা বলবো যে মাই গড ইংলিশের ক্লাস নেব।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ইংলিশ লিটারেচারের ফার্স্ট ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের ইংলিশ লিটারেচারের এ পর্যন্ত আমি যতটুকু জানি একটা ক্লাসও হয়নি। তা আমি আজকে ইংলিশ লিটারেচারে একবারে শুরু থেকে শুরু করব। আমাকে সাইদুল স্যার বলেছে ইংলিশ লিটারেচারের উপরে 2টা ক্লাস, কিন্তু আমি 5টা ক্লাস ডিজাইন করেছি আপনাদের জন্য। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন। আমি 5টা ক্লাসের মধ্যে ইংলিশ লিটারেচারের কমপ্লিট একটা ধারণা পেয়ে যাবেন। অনার্স মাস্টার্স কমপ্লিট করে অনেকে দেখা যায় ইংলিশ লিটারেচারের যে বিষয়টা তারা মানে পূর্ণাঙ্গ দেখা যাচ্ছে যে ধারণা নেয়। আপনি যদি ইংলিশের ব্যাকগ্রাউন্ড না হয়ে থাকে, অনার্স মাস্টার্স ইংলিশে নাই, তারপরেও আজকের ক্লাসের পরে আশা করি যে ইংলিশ লিটারেচারের প্রতি একটা অ্যাট্রাকশন, একটা কিউরিয়াসিটি তৈরি হবে ইনশাল্লাহ। তো আমার সাথে যারাই জয়েন করেছেন তাদেরকে আমি বলবো যে ধৈর্য ধরে আমার এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং নোট করতে হবে। আমি কিছু টেকনিক অ্যাপ্লাই করব, কারণ ইংলিশ লিটারেচার থেকে বিভিন্ন চাকরির পরীক্ষাতে অনেক প্রশ্ন আসে। আমরা দেখে নেই চাকরির পরীক্ষাতে আমি সাধারণত যে গ্রেডিং ওই পরীক্ষাতে যেই প্রশ্নগুলো আসে সেগুলোই আলোচনা করছি। যেমন দেখেন এই প্রশ্নটা বলা আছে যে শেক্সপিয়ার্স ইজ ফেমাস মোস্টলি ফর হিজ ড্যাশ। এই প্রশ্নটা মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপজেলা মহিলা বিষয়ক পদে পরীক্ষা এসেছে যে শেক্সপিয়ার কি জন্য বিখ্যাত। শেক্সপিয়ার ইজ ফেমাস কেন বিখ্যাত? মোস্টলি ফর হিজ নোবেলস না, তিনি উপন্যাস লিখেননি। শেক্সপিয়ার জীবনে কিন্তু উপন্যাস একটাও লিখেন নাই, ঠিক আছে? উপন্যাস লিখেন নাই। তার তার মানে কি অটোবায়োগ্রাফি? তো অটোবায়োগ্রাফি কয়টা লেখা যায়? একটা দুইটা, এটা দিয়েও কিন্তু তিনি বিখ্যাত হননি। তারপর হচ্ছে প্লেজ। প্লেজ মানে কি? নাটক। ইয়েস, তিনি প্লেজের কারণে তিনি বিখ্যাত হয়েছে, ঠিক আছে? প্লেজের কারণে তিনি সারা পৃথিবীতে তিনি হিরো হয়ে আছেন শেক্সপিয়ার। তাইলে দেখেন এগুলো বিগত সালের পরীক্ষায় আসে। তারপরে 2 নম্বরের যে প্রশ্নটা আমি দেখব, ম্যাকবেথ নাটকটি কার লেখা? শেক্সপিয়ারের একটি ট্র্যাজেডি নাটক, এটা হচ্ছে ম্যাকবেথ ট্র্যাজেডি, যেখানে বিষাদ থাকে। এটা দেখেন প্রাথমিক নিয়োগ পরীক্ষা এসেছে, এগুলো পরীক্ষাতে আসে। তাহলে এই নাটকটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের নও। তাইলে এটা কি কোনটা হবে? আপনারা বুঝতে পেরেছেন, যেহেতু ম্যাকবেথ এটা হবে শেক্সপিয়ারের। ম্যাকবেথ আরও লিখেছেন, যেমন হ্যামলেট তার বিখ্যাত ট্র্যাজেডি। এই যে হ্যামলেট, হ্যামলেট হচ্ছে তার মানে এই জগতে সবচেয়ে বড় একটা নাটক, শেক্সপিয়ারের জীবনের সেরা, এবং আমরাও বিভিন্ন পরীক্ষাতে পেয়ে থাকি। এটা একটা কি? এটা একটা ট্র্যাজেডি। তাইলে শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডির নাম কি? সেটা হচ্ছে এই হ্যামলেট। শেক্সপিয়ার আরও লিখেছেন অল সোয়েল ডেট এন্ডস ওয়েল, অ্যাজ ইউ লাইক ইট, তারপর হচ্ছে 12th নাইট, তারপরে হচ্ছে কিং লিয়ার। এরকম অনেক নাটক তিনি রচনা করেছেন। তিনি আবার কবিতাও লিখেছেন, ঠিক আছে? রেপ অফ দ্য লাক্রিজ, এরকম অনেক কবিতা তিনি লিখেছেন। আচ্ছা, তারপরে আর কি কি প্রশ্ন আসে আমাদের চাকরির পরীক্ষাতে আমরা একটু দেখি। হু ইজ দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ পোয়েট্রি? ইংরেজি কবিতার জনককে? এ কবিতা, পোয়েট্রি, পোয়েট্রি মানে কি? পোয়েট্রি মানে হচ্ছে কাব্যগ্রন্থ, ঠিক আছে? কাব্য বা কবিতা, ঠিক আছে? এই যে ইংরেজি কাব্যের জনককে, কাব্য বা কবিতার জনক, ঠিক আছে? তাইলে ইংরেজি কবিতার জনককে, এটাও দেখেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে। এটা কি সিনিয়লফ? না, সিনিয়লফ হচ্ছেন এটা ওল্ড ইংলিশ পিরিয়ডের একজন রাইটার, এটা হবে না। মিডল ইংলিশ পিরিয়ডের আমরা একজন রাইটারকে আমরা খুঁজবো, যিনি হচ্ছেন জিওফ্রে চসার। এই সে জিওফ্রে চসার, যিনি হচ্ছেন ইংরেজি কবিতার জনক। ইংরেজি কবিতার জনক হচ্ছে জিওফ্রে চসার। আর যদি বলা হতো বাংলা কবিতার জনককে, আপনারা কি পারেন? বাংলা কবিতার জনক যদি বলা হয়, বাংলা কবিতার জনক যদি বলা হয়, তিনি হচ্ছেন আমাদের মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে? মাইকেল মধুসূদন, মাইকেল মধুসূদন দত্ত। এই মাইকেল মধুসূদন দত্ত তিনি হচ্ছেন বাংলা কবিতার জনক। আর ইংরেজি কবিতার জনক যিনি, তিনি হচ্ছেন চসার, ঠিক আছে? এই ওনার এভাবে লিখে দেখবেন, বাংলায় এরকম লিখা চসার। তাহলে জিওফ্রে চসার উনি হচ্ছেন ইংরেজি কবিতার জনক।
তাইলে এখন দেখেন আমরা আরেকটু দেখে নেই, আমরা আরেকটু দেখব কিছু প্রিভিয়াসে যে প্রশ্নগুলো হয়েছে বিভিন্ন চাকরির পরীক্ষাতে। তাহলে 4 নম্বর প্রশ্নে আমরা একটু দেখি কি লেখা আছে। এখানে বলা আছে যে দ্য ক্যান্টারবারি টেলস ইজ রিটেন বাই ড্যাশ। ক্যান্টারবারি টেলস এটা মূলত একটা কবিতা, এত বিশাল কবিতা, এই কবিতাটা কে লিখেছেন? ঠিক আছে, এটা লিখতে অনেক বছর সময় লেগেছিল। ইভেন ওই কবি এই কবিতাটা শেষ করতে পারেননি, তিনি মারা গিয়েছিলেন। ক্যান্টারবারি টেলস এটাও কিন্তু দেখেন পরীক্ষাতে এসেছে। এটা 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 মূলত কি? এটা হচ্ছে এনহান্সিং নাকি অ্যাপিলিং? আচ্ছা, এখানে অপশনগুলো মনে হয় ভুল আসছে, অপশনগুলো ভুল আসছে। দ্য ক্যান্টারবারি টেলস ইজ রিটেন বাই, এটা হবে চসার। হ্যাঁ, CHAUCHER, চসার হবে। হ্যাঁ, তাহলে ক্যান্টারবারি টেলস ইজ রিটেন বাই অ্যাপিলিং, ফ্রিউটিং, রিপিলিং, এনহান্সিং। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না ভুল না, মানে এটা বিষয়বস্তুটা কি ছিল? এটা হচ্ছে অ্যাপিলিং। ঠিক আছে, অ্যাপিলিং হবে। আর এই কবিতার লেখক যিনি, তিনি হচ্ছেন জিওফ্রে চসার, যিনি ফাদার অফ ইংলিশ পোয়েট্রি হিসেবে পরিচিত। তারপরে দেখেন আর কি কি প্রশ্ন হয়েছে এই লিটারেচার থেকে। আমি তারপরে লিটারেচার একবার প্রথম থেকে বেসিক থেকে আমি পড়াবো। আগে দেখাই লিটারেচার কেন পড়বেন, এগুলাকে আদৌ আপনাদের দরকার আছে কিনা, বাংলাদেশে কোন কোন জায়গায় লিটারেচার থেকে প্রশ্ন আসে। দ্য পিরিয়ড ফ্রম এডি 1066 টু 1500 ইজ নোন এজ, অর্থাৎ 1166 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1166 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সালটাকে কি ধরা হয়? এটা কি ওল্ড ইংলিশ পিরিয়ড বা ইংরেজির প্রাচীন যুগ? ওল্ড ইংলিশ মানে কি? ওল্ড মানে প্রাচীন, ইংলিশ মানে ইংলিশ, তার মানে ইংরেজির প্রাচীন যুগ এটা নয়। কারণ আমরা জানি ইংরেজির প্রাচীন যুগ হচ্ছে 450 থেকে শুরু হয়েছে, 1066-তে শেষ হয়েছে। এটা হচ্ছে ইংরেজির প্রাচীন যুগ, তার মানে এটা হচ্ছে না। আর মিডল ইংলিশ পিরিয়ডটা হচ্ছে, আমরা জানি মিডল ইংলিশ পিরিয়ডটা কবে? এটা হচ্ছে 1066 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিক আছে, আর অ্যাংলো সেকশন পিরিয়ড আর ওল্ড ইংলিশ পিরিয়ড কিন্তু একই রকম। আর ভিক্টোরিয়ান পিরিয়ড কবে? এটা হচ্ছে 1832 থেকে 1901। এই যে 1832 থেকে 1901, এটাকে বলা হয় ভিক্টোরিয়ান পিরিয়ড। তার মানে এটা হচ্ছে না, অ্যাংলো সেকশন হচ্ছে না, তাহলে মিলে যাচ্ছে কোনটা? মিলে যাচ্ছে হচ্ছে এটা, দ্য মিডল ইংলিশ পিরিয়ড, যেটার এজ হচ্ছে 1066 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে দেখেন এই এজ থেকে আপনাদের প্রশ্ন আসে। আর যে কোনো সাহিত্য শিখতে হয় প্রথমে তার যুগগুলো জানতে হয়, সাহিত্য জানতে হয়, লেখক কারা এগুলো জেনে নিতে হয়, তাইলে হচ্ছে ওই এজটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ওই সাহিত্যটা বুঝতে সুবিধা হবে। আমি সেই জন্যই আপনাদের প্রথমে নিয়ে যাব এই ইংরেজি সাহিত্যের একবারে ব্যাকগ্রাউন্ডে। তা আমাদের সাথে যারা আছেন তাদেরকে আমি বলবো আমার এই ক্লাসটি জাস্ট উপভোগ করার জন্য যদি বলেন বলতে পারেন, কিন্তু 47তম বিসিএস এ 15টি সাহিত্য এসেছিল। জি, বিসিএস এ বিগত প্রশ্ন সমাধান চাই। জি ভাইয়া, বিসিএস এর আমি বিগত সালের প্রশ্ন সমাধান দিব। আপনারা অনেকে কমেন্টস করতে হবে, এটা ক্লাস শেষে আমাকে স্মরণ করিয়ে দিবেন, তাহলে বিসিএস এর প্রশ্নগুলো আমি সলভ দিব আপনাদের। আমি যা পড়িয়ে দিব বিসিএস এর 15টা প্রশ্নের মধ্যে আপনি 13 থেকে 14টা পেয়ে যাবেন। আর আমি আজকে যা পড়াবো এখান থেকেও আপনি প্রশ্ন ইনশাল্লাহ পাবেন। আচ্ছা আসেন, আমি এখন একটু দেখে নেই ইংরেজি সাহিত্য, এটা খুব মজার একটা সাহিত্য, এটা খুব মজা। আচ্ছা, আরেকটা এজ থেকে প্রশ্ন, যেটা হচ্ছে দ্য মডার্ন ইংলিশ পিরিয়ড, অর্থাৎ ইংরেজি সাহিত্যের আধুনিক যুগ কোনটি? ঠিক আছে, আধুনিক যুগ। তাহলে আধুনিক যুগ মূলত এটা শুরু হয়েছে 1901 সাল থেকে 1939 সাল পর্যন্ত। 1901 থেকে 1939 সাল, এটাকে বলা হয় ইংরেজি সাহিত্যের আধুনিক যুগ। আর বাংলা সাহিত্যের যুগ বিভাগ আপনারা জানেন, বাংলার প্রাচীন যুগ কোনটি? বাংলার প্রাচীন যুগ আপনারা পড়েছেন, সেটা হচ্ছে 650 থেকে শুরু হয়েছে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিক আছে, তারপরে বাংলার মধ্যযুগ, তাহলে মধ্যযুগ কোনটা?
সেটা হচ্ছে 1201 থেকে 1800 সাল পর্যন্ত। এটা হচ্ছে মধ্যযুগ। তারপরে আধুনিক যুগ। তাইলে যদি বলা হয় বাংলা সাহিত্যের আধুনিক যুগ কোনটি, তখন হবে 1801 থেকে বর্তমান। এটাকে বলা হয় বাংলা সাহিত্যের আধুনিক যুগ। এই যুগে যত সাহিত্যিক এসেছে তারা হচ্ছে আধুনিক কবি সাহিত্যিক বা ঔপন্যাসিক। এই যুগে যে সকল সাহিত্য এসেছে বা জন্ম হয়েছে, লেখালেখি করেছে, তাদেরকে বলা হয় মধ্যযুগীয় সাহিত্যিক বা সাহিত্যকর্ম। তো এখন আমরা যদি দেখি এই যে প্রাচীন যুগ, বাংলার প্রাচীন যুগ আর ইংরেজির প্রাচীন যুগ কোনটা পেলাম আমরা? 450। তো এরকম একটা প্রশ্ন এসেছিল, ইংরেজি এবং বাংলা সাহিত্যের মধ্যে সবচেয়ে প্রাচীন কোনটি? এটা আপনারা অ্যান্সার করবেন। ইংরেজি এবং বাংলা সাহিত্যের মধ্যে সবচেয়ে প্রাচীন যুগ কোনটি? আমি আশা করি যে আপনারা এটা অ্যান্সার করতে পারবেন। দেখি কে কে অ্যান্সার করতে পারেন যে ইংরেজি ও বাংলার প্রাচীন যুগ সবচেয়ে প্রাচীন কোনটি? কে বলতে পারবেন? যদি একটু ক্লাসটা মনোযোগ দিয়ে থাকেন অবশ্যই আপনি পারবেন। ইংরেজি ও বাংলার মধ্যে সবচেয়ে প্রাচীন যুগ যেটি সেটা হচ্ছে ইংরেজি যুগ। ঠিক আছে? বা ইংরেজি সাহিত্য হচ্ছে সবচেয়ে প্রাচীন। ইংরেজি সাহিত্য বাংলা থেকে পুরানো, বাংলা থেকেও প্রাচীন। ইংরেজি সাহিত্য বাংলা থেকেও প্রাচীন, কারণ ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগ শুরু হয়েছে 450 থেকে, আর বাংলা সাহিত্যের প্রাচীন যুগ শুরু হয়েছিল 650 থেকে। এই তো পার্থক্যটা এখানে। তাহলে 450 থেকে হলো ইংরেজি সাহিত্য শুরু, আর বাংলা সাহিত্য শুরু হয়েছে 650 সাল থেকে। তাহলে ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগ 450, বাংলা সাহিত্যের প্রাচীন যুগ 650। দেখেন বোঝা যাচ্ছে কিনা? আমি আশা করি যে আপনারা অ্যান্সারগুলো, হ্যাঁ আমাদের নাহিদা রুহি আপনার অ্যান্সারটা সঠিক হয়েছে। হৃদয় চন্দ্র দেব আপনি কনফিউজড হয়ে পড়েছিলেন, তাই না? আচ্ছা, আজকের ক্লাসের পরে আমি আশা করি কনফিউজ থাকবেন না। একটা ভালোবাসা তৈরি হবে সাহিত্যের প্রতি। যারা এতদিন বিরক্ত হয়ে সাহিত্য পড়তেন, আজকের ক্লাসটি করার পরে বলবেন যে সোহেল ভাইয়া এই আর কি আছে, আর একটু পড়ান, আপনি তো আরো ক্লাস নেন, আপনি এটা বলতে বাধ্য হবেন। আমি ছাড়াও অন্য কোনো টিচারের কাছেও আপনি পড়তে চাইবেন, ইংরেজি সাহিত্যের ক্লাস করতে ভালো লাগবে আপনার। আসেন আমরা একটু দেখে নেই ইংরেজি সাহিত্যের যে যুগ বিভাগটা কি। ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ শুরু হয়েছে এই যে প্রাচীন যুগ থেকে, ওল্ড ইংলিশ পিরিয়ড। এটা কবে? 450 থেকে 1066 সাল পর্যন্ত এটাকে বলা হয় ওল্ড ইংলিশ পিরিয়ড। তারপর হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড, এটা 1066 সাল থেকে 1500 সাল পর্যন্ত, এটাকে মধ্যযুগ বলা হয় ইংরেজি সাহিত্যের মধ্যযুগ। তাইলে ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগ আমরা পেলাম, তাই না? এটা হচ্ছে প্রাচীন যুগ। আর মধ্যযুগ কোনটা? এটা হচ্ছে মধ্যযুগ। তারপরে দেখেন রেনেসান্স পিরিয়ড। রেনেসান্স পিরিয়ড মানে কি? রেনেসার যুগ। ঠিক আছে? বা এটা কি নবজাগরণের যুগ। ইংরেজিতে অনেকগুলো ভাগে ভাগ করেছে। নবজাগরণের যুগ। তো নবজাগরণের যুগ কোনটি? সেটা হচ্ছে এই যে 1500 থেকে 1660 খ্রিস্টাব্দ পর্যন্ত, এটাকে নবজাগরণের যুগ বলা হয়। নিউ ক্লাসিক্যাল পিরিয়ড 1601 থেকে, আচ্ছা 1660 থেকে 1798, এটাকে নিউ ক্লাসিক্যাল এজ বলা হয়। নিউ ক্লাসিক মানে হচ্ছে অতীতের প্রতি ভালোবাসা, বা মানে কি বলে এটাকে, মানে পাস্ট ফ্যাসিনেশন বলা হয়, মানে অতীত প্রীতি। ঠিক আছে? অতীত প্রীতির যুগ কোনটি? এটা হচ্ছে 1660 থেকে 1798 সাল। তারপর হচ্ছে রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক মানে কি? রোমান্টিক পিরিয়ড, তাই তো? এই যে রোমান্টিক যুগ, এটা হচ্ছে 1798 থেকে 1832, এটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড হিসাবে পরিচিত। এবার আছে ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়া হচ্ছে রানী ভিক্টোরিয়ার যুগ। রানী ভিক্টোরিয়া নামে একজন রানী ভিক্টোরিয়ার যুগ, একজন রানী ছিলেন, তার নাম অনুযায়ী এই যুগের নাম হয়েছে
ভিক্টোরিয়ান পিরিয়ড। এই ভিক্টোরিয়ার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে একটা পার্ক আছে, ভিক্টোরিয়া পার্ক। যদিও ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে, এটাকে বলা হয় বাহাদুর শাহ পার্ক। আরেকটা হচ্ছে মডার্ন পিরিয়ড, 1901 থেকে 1939, এটাকে বলা হয় আধুনিক যুগ। তাহলে দেখেন আধুনিক যুগ বলা হয় 1901 থেকে 39 সাল পর্যন্ত এই যুগটাকে। তাইলে আমরা আধুনিক যুগ বাংলায় পড়েছি 1801 থেকে বর্তমান, আর ইংরেজিতে দেখেন এটা ভিন্ন, এটা হচ্ছে 1901 থেকে 1939। তা আপনি এগুলো মুখস্থ করলে খুব মজা পাবেন। এখন বিষয় হচ্ছে ভাইয়া এগুলো তো অনেক কঠিন, কেমনে মুখস্থ রাখবো? তা আপনাদের কঠিন হবে না, আমি একটা ছন্দ লিখে দিব, এই ছন্দটা আমাকে কথা দেন, এগুলো কাউকে ফ্রিতে শিখাবেন না, কারণ ফ্রিতে শিখাইলে মর্যাদা বুঝবে না। আমি কিছু টেকনিক দিব আপনাদের, এই টেকনিক দেওয়ার পরে এখন আপনি কি করলেন, টেকনিকগুলো যে কারো কাছে আপনি শেয়ার করলেন, সে কি করে, যদি শিখে ভালো কথা, বাট সে হচ্ছে আপনার উপরে মাস্তানি করবে, ঠিক আছে। আমি কিন্তু কিছু ক্লাস নিয়েছি ইউটিউবের মধ্যে, দেখবো লিটারেচারের জয়কলির পেজে গিয়ে লিখবেন হচ্ছে জয়কলি ইংলিশ লিটারেচার, ইউটিউবে জয়কলি ইংলিশ লিটারেচার, সেখানে দেখবে আমি 4-5টা ক্লাস দিয়েছি। পরবর্তীতে অনেক স্টুডেন্ট ক্লাস চেয়েছে, আমি আর দেইনি, ঠিক আছে। কিন্তু সাইদুল স্যার অনেক রিকোয়েস্ট করেছে বলে বলছে যে আপনি এই ক্লাসটা নেন, আমি পছন্দ করি না এই সাহিত্যের ক্লাস নিতে, এই কারণে আমি বলছি ঠিক আছে, যেহেতু আমি এটাকে এনজয় করি তো আমি ক্লাসটা নিব। তো সাথে থাকেন, ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। আসেন আমরা একটু টেকনিকটা শিখে নিই, এই যুগ মনে রাখার টেকনিক। তাইলে আমরা কিভাবে ইংরেজি যুগ মনে রাখবো? ইংলিশ পিরিয়ড, এই যে ইংলিশ পিরিয়ডের আরেকটা নাম কি? এইজ অর্থ কিন্তু যুগ, ঠিক আছে। ইংলিশ পিরিয়ড এটা মনে রাখবেন কিভাবে লেখেন, ওএমআর এর ক্লাসে, ওএমআর ক্লাসে রোমান ভাই এমপি, ওএমআর ক্লাসে রোমান ভাই কি এমপি। ধরেন একটা ক্লাসের নাম হচ্ছে ওএমআর, আপনারা কিন্তু অনেক নাম দিয়ে থাকেন ক্লাসের, তো আপনি যদি বলেন ওএমআর ক্লাস, তাহলে এটা ভুল কিসের আছে? ওএমআর ক্লাসে রোমান ভাই এমপি, ওএমআর ক্লাসে রোমান ভাই এমপি মানে কি? এই যে ও দিয়ে হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড, দেখেন আমি একটু আগে পড়িয়েছি ওল্ড ইংলিশ পিরিয়ড। তাহলে ওল্ড ইংলিশ পিরিয়ড এটা হচ্ছে মানে ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগ, এটা। তারপর হচ্ছে এম দিয়ে কি বলেন তো? মিডল ইংলিশ পিরিয়ড, এম দিয়ে হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড। তাহলে মিডল ইংলিশ পিরিয়ড এটা হচ্ছে এম দিয়ে। আর যে আর দিয়ে হচ্ছে কি বলেন, আপনারাই বলেন। ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, আর দিয়ে হচ্ছে রেনেসান্স পিরিয়ড, রেনেসান্স পিরিয়ড, অনেকে বানান পারে না, রেনেসান্স পিরিয়ড। আরটা হচ্ছে যে ক্লাস, এই ক্লাস দিয়ে কি হচ্ছে? নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, নিউ মানে NEO, কিন্তু নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, ঠিক আছে, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। তারপর রোমান মানে কি এটা বুঝতে পারছেন, রোমান্টিক পিরিয়ড বা রোমান্টিক এজ, তার রোমান্টিক পিরিয়ড। তারপরে ভাই মানে হলো ভিক্টোরিয়ান পিরিয়ড, রানী ভিক্টোরিয়ান এর নাম অনুযায়ী ভিক্টোরিয়ান পিরিয়ড। তারপর হচ্ছে এম দিয়ে কি? মডার্ন পিরিয়ড বা মডার্ন এজ, মডার্ন পিরিয়ড। তাহলে মডার্ন পিরিয়ড, পিতে হচ্ছে পোস্ট মডার্ন, তাহলে পোস্ট মডার্ন পিরিয়ড, DERN, তাহলে পোস্ট মডার্ন। তাহলে এখন দেখেন এই হচ্ছে ইংরেজি সাহিত্যের যুগ বিভাগগুলো। তাহলে ও দিয়ে কি বললাম? ও দিয়ে হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড। এই যে ওল্ড ইংলিশ পিরিয়ড, এটার যুগ কত থেকে শুরু হয়েছে? 450 থেকে শুরু হয়েছে 1066 সাল পর্যন্ত, এটাকে বলা হয় ওল্ড ইংলিশ পিরিয়ড। আরেকটা হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড,
তাইলে মিডল ইংলিশ পিরিয়ড অলরেডি যোগটা আপনাদেরকে লিখে দিয়েছি। মিডল ইংলিশ পিরিয়ডটা শুরু হয়েছে মূলত এই প্রাচীন যুগ শেষ হওয়ার পরে 1066 থেকে এই 1500 সাল পর্যন্ত। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মিডল ইংলিশ পিরিয়ড যুগ বা ইংরেজি সাহিত্যের মধ্যযুগ। তারপর হচ্ছে রেনেসান্স পিরিয়ড। তাহলে রেনেসান্স যুগ কোনটা? রেনেসান্স যুগটা শুরু হয়েছে মূলত, রেনেসার যুগটা শুরু হয়েছে এই যে 1500 সাল, এই 1500 সাল থেকে 1660 সাল পর্যন্ত। এটা হচ্ছে রেনেসান্স পিরিয়ড। তারপর আসে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। এই যে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, এটা কোনটা? নিউ ক্লাসিক্যাল পিরিয়ড বলতে 1660 থেকে শুরু হয়েছে। এটা 1660 থেকে 1798 সাল পর্যন্ত এটাকেই বলা হয় নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। আরেকটা হচ্ছে রোম্যান্টিক পিরিয়ড। রোম্যান্টিক পিরিয়ড এটা মূলত 1798 থেকে 1832 খ্রিস্টাব্দ পর্যন্ত এটাকে রোম্যান্টিক পিরিয়ড বলা হয়। আরেকটা কি বলেন? ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ডটা হচ্ছে 1832 থেকে শুরু হবে, 1901 সালে শেষ হয়েছে। এটা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড। আর একটা হচ্ছে এই যে মডার্ন পিরিয়ড। মডার্ন পিরিয়ডটা কবে থেকে? 1901 থেকে 1939 সাল পর্যন্ত এটাকে মডার্ন বলা হয়। আর পোস্ট মডার্ন নামে একটা যুগ আছে, এটা হচ্ছে 1901 থেকে প্রেজেন্ট, অর্থাৎ বর্তমান কাল। তাহলে 1901 থেকে এই যে বর্তমান কাল পর্যন্ত এটাকে বলা হয় পোস্ট মডার্ন পিরিয়ড। দেখেন, যদি আপনাদের লেখা বুঝতে অসুবিধা হয় আমি প্রয়োজনে আবার বুঝিয়ে দেব, কিন্তু আমি কি জিনিস লিখেছি আপনি একবার মুখস্থ করার পরে বা বুঝার পরে আপনি বুঝবেন। বলেন। দেখেন লেখা হয়েছে কিনা। লেখা হলে আপনারা লিখবেন ডান। আমি প্রয়োজনে আবারও বুঝিয়ে দিব আপনাদেরকে। ওয়েমারের ক্লাসে রোমান ভাই এমপি। ওয়েমারের ক্লাসে রোমান ভাই এমপি। দেখেন লেখা হলে আমাকে বলবেন, হ্যাঁ, যে ভাইয়া ডান। রবিউল ইসলাম মাত্র জয়েন করেছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মনিফা খান মনি ছন্দরে লিখে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আব্দুর রহমান বাচ্চু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তারপর সুফিয়া কামাল, থ্যাংক ইউ সো মাচ। সাব্বির সরকার, জি আপনাদের যদি লেখা হয়ে থাকে একটু কমেন্টস করে জানিয়ে দেন যে জি ভাইয়া আমার লেখা হয়েছে। আমি এটা আবার প্রয়োজন রিপিট করব, আবার রিপিট করে এটা বুঝাবো, তারপরে হচ্ছে আমি সামনে যাব। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে ইংরেজি সাহিত্যের যুগ বিভাগগুলো ছন্দ আকারে মনে রাখার একটা বিষয়। ছন্দ আকারে কিভাবে মনে রাখা যায় একটা কৌশল আমরা দেখলাম। তাহলে এই ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, আর আর্থে হচ্ছে রেনেসান্স পিরিয়ড, ক্লাস মানে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। ঠিক আছে, এগুলো হচ্ছে আলাদা আলাদা যুগ। আর পূর্বের যে স্লাইডটি আমি দেখিয়েছি সেখানে কিন্তু আরো সুন্দরভাবে টাইপ করা আছে। ঠিক আছে, ওখান থেকে প্রয়োজনে আপনি দেখে আসতে পারেন। আর এখান থেকে যদি আপনি লিখতে দেরি হয়ে থাকে আপনি প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে ফেলেন, স্ক্রিনশট নিয়ে ফেলতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ডান লিখেছেন যেহেতু আমি এটা মুছে দিলাম। আর ক্লাসটা রেকর্ড থাকবে, আমি যতটুকু জানি রেকর্ড থাকবে। তাহলে আমি পূর্বের যেটা দেখিয়েছি এই যে স্লাইডটা, এটা একটু ভালো করে মুখস্থ করে ফেলবেন, হ্যাঁ, তারপরে আপনার জন্য সুবিধা হবে। এই যে ওএমআর এর ক্লাসে, ওএমআর ক্লাসে রোমান ভাই এমপি, কথা বুঝতে পেরেছেন? রোমান ভাই এমপি। ঠিক আছে, এখানে পোস্ট মডার্নটা নাই। এ ও দিয়ে হচ্ছে ওল্ড ইংলিশ, এম তে হচ্ছে মিডল ইংলিশ। আপনি এভাবেও মনে রাখতে পারেন, ও আর এম থেকে মিডল ইংলিশ। তারপর হচ্ছে আর রেনেসান্স পিরিয়ড। তারপর হচ্ছে ক্লাস মানে কি নিউ, এই যে ক্লাস দিয়ে হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড।
তারপর হচ্ছে রোম্যান, ঠিক আছে, এই যে রোমান্টিক পিরিয়ড। তারপর হচ্ছে ভাই মানে ভিক্টোরিয়ান পিরিয়ড। তারপর হচ্ছে এম মানে হচ্ছে মডার্ন পিরিয়ড, আর পিতে হচ্ছে পোস্ট মডার্ন। পোস্ট মডার্ন, এই তো পিতে হচ্ছে পোস্ট মডার্ন, এটা আমি লিখেছিলাম একটু আগে। পোস্ট মডার্ন পিরিয়ড, যেটা মূলত শুরু হয়েছে 1939 সাল থেকে। তাহলে এটা শুরু হয়েছিল 1939 সাল থেকে, এটা বর্তমানেও আছে ইংরেজি সাহিত্যের যুগ। তো এই হচ্ছে বিষয়। আপনারা যারা আমার এই ক্লাসটি দেখছেন তাদেরকে আবারও বলবো মনোযোগ সহকারে ধরবেন। আর এই ক্লাসটা একবার বেসিক থেকে আমি পড়াচ্ছি। এখন দেখবেন ক্লাসের যে অংশটা আমি এখন আপনাদেরকে দেখাবো, এটা প্রত্যেকটা স্টুডেন্টেরই পারা উচিত। প্রত্যেকটা স্টুডেন্ট এটা জানার পরে আপনার ইংরেজি সাহিত্যের প্রতি একটা ভালোবাসা জন্মাবে ইনশাল্লাহ। এখন দেখবেন আমি পড়াবো হচ্ছে এই ওল্ড ইংলিশ পিরিয়ড। আপনারা যারা কাগজ কলম নিয়ে বসেছেন শিরোনাম দেন ওল্ড ইংলিশ পিরিয়ড, ঠিক আছে? ওল্ড ইংলিশ পিরিয়ড নামে একটা শিরোনাম আপনারা দেন। তারপরে আমি যাচ্ছি, লিখেন ওল্ড ইংলিশ পিরিয়ড। ওল্ড ইংলিশ পিরিয়ড। এই যে ওল্ড ইংলিশ পিরিয়ড, এটার কিন্তু আরেকটা নাম দেয়া হয়েছে। এটার আরেকটা নাম কি? এটার আরেকটা নাম হচ্ছে অ্যাংলো সেকশন পিরিয়ড। অ্যাংলো সেকশন পিরিয়ড বলা হয় এটাকে। তাহলে অ্যাংলো সেকশন পিরিয়ড এটা হচ্ছে প্রাচীন যুগের আরেক নাম। তাহলে প্রাচীন যুগের বিকল্প নাম। তাহলে প্রাচীন যুগের অল্টারনেটিভ নাম কি? অ্যাংলো সেকশন পিরিয়ড। অ্যাংলো সেকশন পিরিয়ড এটা হচ্ছে প্রাচীন যুগের আরেকটা নাম। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। তো এই যে অ্যাংলো সেকশন পিরিয়ড, এরা আসলে কি? এরা আসলে তিনটা উপজাতি, ঠিক আছে? এরা আসলে তিনটা উপজাতি। এই যে অ্যাংলো সেকশন পিরিয়ড, এই তিনটা কি বলেন? তিনটা হচ্ছে উপজাতি। তিনটি উপজাতি। তাহলে তিনটা উপজাতি কোন দেশের? জার্মানের, ঠিক আছে? জার্মানের তিনটা উপজাতি হচ্ছে অ্যাংলো সেকশন। তিনটা উপজাতি আছে জার্মানের, তিনটি উপজাতির নাম। একটা উপজাতির নাম কি দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তিনটা যে উপজাতি আছে, এই তিনটা উপজাতির মধ্যে এক নম্বরে একটা উপজাতি আছে যাদেরকে বলা হতো জুটস, JUTES, জুটস একটা উপজাতি। আরেকটা উপজাতির নাম হচ্ছে অ্যাংলো নামক একটা উপজাতি ছিল। আর 3 নম্বরে হচ্ছে সেকশন, এই যে সেকশন নামক একটা উপজাতি ছিল। এই যারা জুটস তারা কি করত? মনে রাখবেন, যারা জুটস তারা হচ্ছে ট্রাভেলার্স, ভ্রমণকারী। এরা হচ্ছে ট্রাভেলার্স ছিল। আর এই যে অ্যাংলোরা ছিল হান্টার, শিকার করত, হান্টার, তারা শুধু শিকারই ছিল। আর সেকশন যারা, তারা হচ্ছে যুদ্ধ বিগ্রহ এগুলাতে করত, তারা হচ্ছে ওরিয়ার্স। ওরিয়ার্স শব্দের অর্থ হচ্ছে যোদ্ধা। তারা ছিল যোদ্ধা, এরা ছিল শিকারী, ঠিক আছে? সমুদ্রের তীরে ওই যে বড়শি আছে না, বড়শি, অ্যাঙ্কেল, এই বড়শি দিয়ে হচ্ছে মাছ ধরতো। এই কারণে তাদের নাম হয়ে যায় অ্যাংলো। এরও একটা উপজাতি। আর ট্রাভেলার্স মানে হচ্ছে ভ্রমণকারী, ঠিক আছে, বা অভিযানকারী। এই তিনটা উপজাতি একসময় ব্রিটেন দখল করেছিল। তাহলে এই তিনটা উপজাতি ব্রিটেন দখল করে কত খ্রিস্টাব্দে? মনে রাখবেন, উপরের তিনটি উপজাতি 450 খ্রিস্টাব্দে, 450 খ্রিস্টাব্দে ইংল্যান্ড দখল করে। হ্যাঁ, ইংল্যান্ড
এই যে ইংল্যান্ড দখল নেয় তারা। তাইলে 450 খ্রিস্টাব্দে ইংল্যান্ড দখল করে কারা? ইংল্যান্ড দখল করেছিল যারা, তারা হচ্ছে এই যে জুটস, অ্যাংলো এবং স্যাক্সন। এবং এই তিনটা উপজাতির নাম অনুযায়ী এই যুগের নাম হয়ে যায় অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। অ্যাংলো স্যাক্সন পিরিয়ড হিসেবে এই যুগের নাম হয়ে যায়। ঠিক আছে, তাইলে তারা হচ্ছে এটা কোন শতকে, যদি বলা হয় এটা কোন শতকে করে, যেহেতু 450 মানে হচ্ছে পঞ্চম শতকে। ঠিক আছে, তাইলে কত শতকে এটা, যদি বলা হয় কোন শতকে দখল করে, সেটা হচ্ছে পঞ্চম শতকে। কত সালে যুদ্ধ করে? 450 সালে। তখন ইংল্যান্ডের লোকজন খুব ভদ্র ছিল, এই কারণে তাদেরকে শায়েস্তা করতে সুবিধা হয়েছে। কারণ ভদ্র লোকজন জিততে পারে না, শুধু পরাজিত হয়। যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস বেশি ভদ্র তো, যার কারণে মানে উনি রাজনীতিতে কুলে উঠতে পারতেছেন না। তো ইংল্যান্ড জাতি তখন খুবই সভ্য ভদ্র ছিল। এই তাদের বিরুদ্ধে মূলত হচ্ছে অভিযান পরিচালনা করে এই বর্বর জার্মানিরা। ঠিক আছে, জুটস, অ্যাংলো এবং স্যাক্সন। দেখেন লেখা হয়েছে কিনা, এটা যদি লেখা হয় আমি সামনে যাব। একটু দ্রুত জানাতে হবে, হ্যাঁ একটু দ্রুত জানাতে হবে। এখন ইংল্যান্ড তো দখল হয়ে গেল। ঠিক আছে, ইংল্যান্ড কিন্তু অলরেডি দখল হয়ে গেছে। আচ্ছা, একটু ডান লিখে দেন। আপনাদের যত স্পিড হবে লেখার, তত আমার জন্য সুবিধা হবে সামনে এগোবার। যদি আপনারা স্পিডে লিখতে না পারেন, তাহলে কিন্তু আমি আবার দেখা যাচ্ছে যে অনেক পিছিয়ে যাব। আস্তে আস্তেই লিখব। ওকে, ডান ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তাইলে এখন এই যে প্রাচীন যুগ, ইংরেজি সাহিত্যের এই যে প্রাচীন যুগটা, ঠিক আছে, এটাকে আমরা কি বলছি? ওল্ড ইংলিশ পিরিয়ড, ওল্ড ইংলিশ পিরিয়ড, অথবা এটাকে কি বলেছি? অ্যাংলো সেকশন পিরিয়ড, তাই না? অ্যাংলো সেকশন পিরিয়ড বলা হয়, সেকশন পিরিয়ড। ওল্ড ইংলিশ পিরিয়ড অথবা অ্যাংলো সেকশন পিরিয়ড, এই যুগে কিছু সাহিত্য রচিত হয়েছিল। ঠিক আছে, কিছু লিটারেরি বুকস রয়েছে, আপনারা লিখেন কিছু সাহিত্য এই যুগের, অর্থাৎ ইংরেজি সাহিত্যের এই যে প্রাচীন যুগ, এই প্রাচীন যুগের সাহিত্য কর্ম কোনগুলো? যেমন 1 নাম্বার আপনার শিখতে হবে বেউলফকে, BEOULF, বেউলফ। এটা একটা বই, মনে রাখবেন, এটা হচ্ছে ইংলিশ ফার্স্ট বুক। এটা কি বলেন? ফার্স্ট বুক অফ ইংলিশ, FIRST, ফার্স্ট বুক অফ ইংলিশ, ফার্স্ট বুক অফ ইংলিশ। ইংরেজিতে লেখা প্রথম বইয়ের নাম কি? ইংরেজিতে লেখা প্রথম বইয়ের নাম হচ্ছে এ বেউলফ। তাহলে ইংরেজি সাহিত্য, এটা কিন্তু একটা ইংরেজি সাহিত্য, এবং এটাই হচ্ছে মূলত ফার্স্ট ইংলিশ এপিক। ফার্স্ট ইংলিশ এপিক। এপিক মানে কি বলেন তো? এপিক শব্দের অর্থ হচ্ছে মহাকাব্য। ঠিক আছে, ইংরেজি সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি? সেটা হচ্ছে বেউলফ। ঠিক আছে, বাংলা এরকম লেখে, বেউলফ। ঠিক আছে, দেখেন ইন্টারেস্টিং না জিনিসটা? আপনি জানেনই না যে ইংরেজির প্রথম বই কোনটা, আপনি জানেনই না বাংলা প্রথম বই কোনটা, তাইলে আপনাকে পড়াশোনা করে কি লাভ বলেন? শুধু চাকরি পাওয়ার জন্য? আর যদি বলা হয় পৃথিবীর প্রথম বই কোনটি, জানেন কিনা আপনারা? পৃথিবীর যদি বলা হয় দ্য ফার্স্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড, বা পৃথিবীর প্রথম বই যদি বলা হয়, পৃথিবীর প্রথম বই বলেন, পৃথিবীর প্রথম বই যেটি মাটি দিয়ে তৈরি করেছে, সেটার নাম হচ্ছে গিলগামেশ। গিলগামেশ, সুমেরীয় সভ্যতায় এটি রচিত হয়েছিল, গিলগামেশ। আবার এটাকে বলা হয় পৃথিবীর প্রথম মহাকাব্য। ঠিক আছে, পৃথিবীর প্রথম মহাকাব্য। তাহলে পৃথিবীর প্রথম মহাকাব্য যদি বলে, তাহলে সেটা হবে গিলগামেশটা। তাইলে ইংরেজি সাহিত্যের প্রথম বইয়ের নাম হচ্ছে বেউলফ, আর পৃথিবীর প্রথম
যে বই সেটার নাম হচ্ছে গিলগামেশ। ঠিক আছে, পৃথিবীর প্রথম যে বই সে বইটার নাম কি? পৃথিবীর প্রথম বইয়ের নাম হচ্ছে এই গিলগামেশ। লেখা হয়েছে কিনা আপনাদের? তারপরে যদি বলা হয় যে বাংলা সাহিত্যের প্রথম বইয়ের নাম কি, কে বলতে পারবেন? বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন বা প্রথম বই, সাহিত্যের প্রথম বই অথবা বাংলায় লেখা প্রথম বইয়ের নাম কি? আপনারা এটা জানেন, সেটার নাম হলো চর্যাপদ। এই সেই চর্যাপদ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন। তাহলে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ, পৃথিবীর প্রথম নিদর্শন গিলগামেশ, ইংরেজি সাহিত্যের প্রথম নিদর্শন হচ্ছে এই বেওলফ। দেখেন, তিনটা ইনফরমেশন আপনারা এখানে পেয়েছেন, তিনটা ইনফরমেশন। ওকে, যদি লেখা হয়ে থাকে ডান লিখবেন। হ্যাঁ, জি, থ্যাংক ইউ সো মাচ। তাইলে এই হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম বই। এবার আমরা দেখব আমাদের এই যুগে, ইংরেজি সাহিত্যের এই যুগে আর কি কি বই বা কি কি ছিল। একটা বই ছিল অ্যাক্লিস্টিয়া হিস্ট্রি অব দ্য ইংলিশ, একটা বইয়ের নাম আছে এই যুগে, সেটার নাম হচ্ছে অ্যাক্লিস্টিয়া হিস্ট্রি অব দ্য ইংলিশ। আচ্ছা, এটা 2 নাম্বারে। আমি এটা একটু মুছে দিতে চাই আর কি, অথবা লিখেন দ্য অ্যাক্লিস্টিয়া, দ্য এক্লিসিয়াস্টিক, দ্য এক্লিসিয়াস্টিক। আচ্ছা, এটা মুছে দেই আমি। দ্য এক্লিসিয়াস্টিক অর্থাৎ প্রাচীন যুগের নিদর্শন, কিন্তু বই আর একটা, দ্য এক্লিসিয়াস্টিক হিস্ট্রি। ঠিক আছে, দ্য এক্লিসিয়াস্টিক হিস্ট্রি। এটা হচ্ছে আরেকটা বই অফ ইংলিশ, দ্য এক্লিসিয়াস্টিক হিস্ট্রি, দ্য এক্লিসিয়াস্টিক হিস্ট্রি অফ ইংলিশ। ইংলিশ, তাহলে এটা কি? এটা হচ্ছে ইংরেজি প্রথম ইতিহাস গ্রন্থ। ইংরেজি প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? সেটা হচ্ছে দ্য এক্লেসিয়াস্টিক হিস্ট্রি অফ ইংলিশ। এটা লিখেছেন যিনি, তার নাম হচ্ছে ভেনারেবল বিড। ওনার নাম হচ্ছে ভেনারেবল বিড, সেন্ট ভেনারেবল বিড বলা হয় ওনাকে। উনি মূলত ইংরেজি প্রথম ইতিহাস বইটা লিখেছেন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, পৃথিবীর ইতিহাসে প্রথম ইতিহাস বই কোনটি? লেখেন, পৃথিবীতে প্রথম ইতিহাস গ্রন্থ, প্রথম ইতিহাসের বই কোনটি? সেটা হচ্ছে হিস্টোরিয়া। হিস্টোরিয়া বলা হয়, এটার নাম হচ্ছে হিস্টোরিয়া। এটার লেখক কে ছিল? হেরোডোটাস। আপনারা জানেন হেরোডোটাস হচ্ছে সেই ব্যক্তি যিনি ইতিহাসের জনক। এই সেই হেরোডোটাস যিনি পৃথিবীতে প্রথম ইতিহাসের বই লেখেন, ওইটার নাম হচ্ছে হিস্টোরিয়া। ঠিক আছে, তাহলে হিস্টোরিয়া বইটা হচ্ছে পৃথিবীর প্রথম ইতিহাস গ্রন্থ, আর ইংরেজি প্রথম ইতিহাস গ্রন্থের নাম হচ্ছে দ্য এক্লেসিয়াস্টিক হিস্ট্রি অফ ইংলিশ। দ্য এক্লেসিয়াস্টিক হিস্ট্রি অফ ইংলিশ। দেখেন লেখা হয়েছে কিনা, দ্য এক্লেসিয়াস্টিক হিস্ট্রি অফ ইংলিশ। তারপরে আপনারা লিখেন আরেকটা বই এই যুগে রচিত হয়েছিল, ওই বইটার নাম হচ্ছে দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিক্যাল। আরেকটা বই আছে দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিক্যাল।
ক্রনিকেল, অ্যাংলো স্যাক্সন ক্রনিকেল লিখেছিলেন আলফ্রেড দ্য গ্রেট। আলফ্রেড দ্য গ্রেট উনি এই বইটা লিখেছিলেন, অ্যাংলো স্যাক্সন ক্রনিকেল। এটা মূলত গদ্যের বই, ইংরেজি প্রথম গদ্য গ্রন্থ। ইংরেজি প্রথম প্রোজ, প্রোজ শব্দের অর্থ কি? প্রোজ বা গদ্য। এই গদ্য গ্রন্থ যেটা, সেটার নাম হচ্ছে দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকেল। আলফ্রেড দ্য গ্রেট এই বইটা লিখেছিলেন, ঠিক আছে, কিং আলফ্রেড দ্য গ্রেট। এখন যদি আপনাদেরকে বলা হয় বাংলা প্রথম গদ্য গ্রন্থ কোনটি, আপনারা কি জানেন কিনা? বাংলা প্রথম গদ্য গ্রন্থ বা গদ্যের বই, বাংলা সাহিত্যের প্রথম গদ্যের বই, গদ্যের বই কোনটি? সেটা হবে কৃপার শাস্ত্রের অর্থবেদ। কৃপার শাস্ত্রের অর্থবেদ, ম্যানুয়েল দ্য সাও রচিত। ঠিক আছে, এটা লিখেছেন কে? এটা লিখেছেন ম্যানুয়েল দ্য আসাম, আসাম, আসাম সাও, ম্যানুয়েল দ্য আসাম সাও। তিনি পর্তুগালের, পর্তুগিজ ভাষায় এই বাংলার যে প্রথম গদ্য গ্রন্থটি লিখেছিলেন। তাহলে ম্যানুয়েল দ্য আসাম সাও প্রথম কৃপার শাস্ত্রের অর্থবেদ নামে এই গদ্যের বইটা লেখে। আর ইংরেজি সাহিত্যের প্রথম গদ্যের বই যেটা, সেটা হচ্ছে অ্যাংলো স্যাক্সন ক্রনিকেল। এটা হচ্ছে অ্যাংলো স্যাক্সন ক্রনিকেল। দেখেন লেখা হয়েছে কিনা, অ্যাংলো স্যাক্সন ক্রনিকেল। হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম গদ্য গ্রন্থ। বাংলার সাথে ইংরেজি সাহিত্যের যে একটা মিল আছে, চমৎকার একটা মিল আছে। আর আপনারা বলেন যে এই ইংরেজি সাহিত্য নাকি আপনাদেরকে জোর করে শেখানো হয়। বিষয়টা এমন না, অনেক মজার একটা সাহিত্য, খুব মজার। আচ্ছা, তাহলে আশা করি যে আপনাদের লেখা হয়েছে, লেখা হয়েছে না? লেখা হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি তাহলে সামনে যাচ্ছি। আচ্ছা, ডান লিখে দিন। আপনার ডান লিখলে আমার জন্য সুবিধা হয়, আমি সামনে যেতে পারি। যেহেতু অনলাইনের ক্লাস, আর অনলাইনের ক্লাসগুলো তো বুঝে নেই, অনেক সময় দেখা যাচ্ছে যে লস করলে অনেকে বিরক্ত হয়ে যায়। তারপর আসেন ইংরেজি সাহিত্যের কয়েকজন সাহিত্যিক এই যুগের, প্রাচীন যুগের। আমরা কিন্তু প্রাচীন যুগে আছি। প্রাচীন যুগের শিরোনাম দেন প্রাচীন যুগের সাহিত্যিক। প্রাচীন যুগের যারা সাহিত্যিক, তার মধ্যে কারা কারা আছে? প্রাচীন যুগের সাহিত্যিকদের মধ্যে এক নাম্বার যাকে শিখবেন তার নাম হচ্ছে ক্যাডমান, CAED, ক্যাড, MON, মান, ক্যাডমান, ওনাকে শিখবেন। আরেকজন শিখবেন, সেটা হচ্ছে ভেনারেবল বিড, সেন্ট ভেনারেবল, এই ভেনারেবল বিড। তাহলে ভেনারেবল বিড, ওনাকে শিখতে হবে আরেকজন। এই তিনজনের নাম শিখলেই ইংরেজি সাহিত্যের মধ্যে আপনার একটা ধারণা চলে আসবে। সেটা হচ্ছে কিং, উনি একজন রাজা না হলেও ওনাকে বলা কিং আলফ্রেড দ্য গ্রেট। কিং আলফ্রেড দ্য গ্রেট, কিং আলফ্রেড দ্য গ্রেট, এই তিনজনের নাম আপনি মনে রাখবেন। ক্যাডমন হচ্ছে প্রথম ইংরেজি কবি, ফার্স্ট ইংলিশ পয়েট। ঠিক আছে, উনি হলেন ফার্স্ট ইংলিশ পয়েট। ইংলিশ পয়েট, পয়েট মানে কবি। তাহলে যদি বলা হয় ইংরেজি সাহিত্যের প্রথম কবি কে, তাহলে সেটা হবে ক্যাডমান। ঠিক আছে, আর বাংলা সাহিত্যের প্রথম কবি কে, কে বলতে পারবেন? বাংলা সাহিত্যের প্রথম কবি অনেকে পারে না, অথচ বাংলা অনার্স মাস্টার্স করে বসে আছে। বাংলা সাহিত্যের প্রথম কবি কে? ইংরেজি সাহিত্যের প্রথম কবি যদি ক্যাডমান হয়,
ওনাকে এরকম ভাবে লিখে বাংলায় ক্যাডমন। এই ক্যাডমন উচ্চারণটা হবে এরকম। ইংরেজি সাহিত্যের প্রথম কবি বলা হয় ক্যাডমনকে। তাহলে বাংলা সাহিত্যের প্রথম কবিটা কে? তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের লুইপা। লুইপা, ঠিক আছে? এই সে লুইপা, যিনি হচ্ছেন চর্যাপদের প্রথম কবি। ঠিক আছে, চর্যাপদের প্রথম কবি যিনি, চর্যাপদের প্রথম কবি তিনি হচ্ছেন লুইপা। ওই যে কা তরু বড় পঞ্চবিডাল চঞ্চল চিহে পৈঠা কাল, এটা হচ্ছে চর্যাপদের প্রথম চর্যাটা। কা তরু বড় পঞ্চবিডাল চঞ্চল চিহে পৈঠা কাল, যে একটি গাছের 5টি ডাল রয়েছে, ঠিক আছে? আর গাছটা হচ্ছে মানুষ, আর 5টি ডাল হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। মানুষের যে পঞ্চ ইন্দ্রিয় আছে না, এটাই মূলত লুইপা বলেছিলেন। কা তরু বড় পঞ্চবিডাল চঞ্চল চিহে পৈঠা কাল। তাহলে বাংলা সাহিত্যের প্রথম কবি লুইপা, ইংরেজি সাহিত্যের প্রথম কবি হলো ক্যাডমান। আশা করি আর ভুল হবে না। এবার আসেন, ভেনারেবল বিড আপনারা লিখেছেন, তিনি হচ্ছে দ্য ফাদার অফ ইংলিশ লার্নিং হিসেবে পরিচিত। এই ব্যক্তিকে বলা হয় দ্য ফাদার অফ ইংলিশ লার্নিং। দ্য ফাদার অফ ইংলিশ লার্নিং। যদি পরীক্ষাতে আসে ফাদার অফ ইংলিশ লার্নিং কে, ফাদার অফ ইংলিশ লার্নিং মানে কি? ফাদার অফ ইংলিশ লার্নিং মানে কি জানেন? ফাদার অফ ইংলিশ লার্নিং মানে হচ্ছে ইংরেজি শিক্ষার জনক। এই ব্যক্তিকে বলা হয় ইংরেজি শিক্ষার জনক। ইংরেজি শিক্ষার জনক যিনি, তিনি হচ্ছেন ভেনারেবল বিড। ভেনারেবল বিড ইংরেজি শিক্ষার জনক। আর যদি বলা হয় যে ইউরোপীয় শিক্ষার জনকে, হু ইজ দ্য ফাদার অফ ইউরোপিয়ান এডুকেশন, ঠিক আছে? ফাদার অফ ইউরোপিয়ান এডুকেশন, ফাদার অফ ইউরোপিয়ান এডুকেশন, ইউরোপিয়ান ইউরোপিয়ান এডুকেশন যদি বলা হয়, ইউরোপিয়ান এডুকেশন বা ইউরোপীয় শিক্ষার জনক কাকে বলে? তিনি হচ্ছেন প্লেটো। ঠিক আছে, এই যে প্লেটো, ওনাকে বলা হয় ইউরোপীয় শিক্ষার অগ্রদূত। তিনি সর্বপ্রথম গ্রিসে অ্যাথেন্স একাডেমি নামক একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, যার কারণে প্লেটোকে বলা হয় ইউরোপীয় শিক্ষার জনক। আর ইংরেজি শিক্ষার জনক বলা হয় ভেনারেবল বিড। একটা হচ্ছে ইউরোপ, এটা মহাদেশের নাম, আর একটা হচ্ছে ইংরেজি, এটা একটা ভাষার নাম। তাহলে ইউরোপীয় শিক্ষার অগ্রদূত বলা হয় প্লেটোকে। আর যদি বলা হয় ইংরেজি শিক্ষার অগ্রদূত ফাদারকে, সেটা হচ্ছে আমাদের এই ভেনারেবল বিড। ঠিক আছে, ইউরোপীয় শিক্ষার বাবা বা অগ্রদূত হচ্ছে প্লেটো, আর ইংরেজি শিক্ষার হচ্ছে ভেনারেবল বিড। আর এ আলফ্রেড দ্য গ্রেট, ওনাকে কি বলা হয়? ফাউন্ডার অফ প্রোজ। ওনাকে বলা হয় ফাউন্ডার মানে প্রতিষ্ঠাতা, অফ প্রোজ। এই প্রোজ শব্দের অর্থ কি একটু আগে বলেছি, গদ্য। ঠিক আছে, গদ্যের প্রতিষ্ঠাতা, ইংরেজি গদ্যের প্রতিষ্ঠাতা যিনি, তিনি হচ্ছেন আলফ্রেড দ্য গ্রেট। আলফ্রেড দ্য গ্রেট কে বলা হয় ইংরেজি গদ্যের প্রতিষ্ঠাতা। আর যদি বলা হয় বাংলা গদ্যের প্রতিষ্ঠাতা কে, আপনারা জানেন বাংলা গদ্যের জনক, বাংলা গদ্যের প্রতিষ্ঠাতা কিন্তু ম্যানুয়েল দ্য এসামসাও। আর গদ্যের জনক যদি বলা হয়, বাংলা গদ্যের জনক, তাইলে সেটা হবে বিদ্যাসাগর। ঠিক আছে, বিদ্যাসাগর উনি হচ্ছেন বাংলা গদ্যের জনক বা বাংলা প্রোজের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা সাহিত্যে সর্বপ্রথম জ্যোতিচিহ্ন ব্যবহার করেন যিনি, তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার জ্যোতিচিহ্নের সংখ্যা হলো 12টি। আগে কিন্তু জ্যোতিচিহ্ন ছিল না, ঠিক আছে, পাংচুয়েশন মার্ক আর কি, এগুলো আগে ছিল না, কিন্তু বিদ্যাসাগর এসে এগুলা চালু করলেন এবং এটা একটা ফরম্যাট দাঁড় করালেন। দেখেন লেখা হয়েছে কিনা, যদি লেখা হয় আমি সামনে যাব।
ওকে, ডান ডান। জি, সাগর বাবু, আমাদের রাসেল হাওলাদার বলছে সাগর বাবু। বোরহানউদ্দিন বলছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শফিক তুহিন বলছেন বাংলা গদ্যের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। থ্যাংক ইউ সো মাচ। তাসলিমাও অ্যান্সার করার চেষ্টা করছেন। তারপরে ফরিদুল বিন ইদ্রিস অ্যান্সার করার চেষ্টা করছেন। থ্যাংক ইউ আপু। ভাই যারা যারা অ্যান্সার করছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তাইলে দেখেন আমরা এতক্ষণ যা শিখলাম সেটা হচ্ছে ইংরেজি সাহিত্যের এই যে প্রাচীন যুগটা, তাই না? এবার আমরা দেখব হচ্ছে ইংরেজি সাহিত্যের মধ্যযুগ, মিডল এজ। এটা ডান। ইংরেজি সাহিত্যের মধ্যযুগ, মিডল এজ অফ ইংলিশ, মিডল পিরিয়ড বা মিডল এজ। মিডল এজ শব্দের অর্থ কি? মধ্যযুগ। আচ্ছা, তাহলে ইংরেজি সাহিত্যের মধ্যযুগ কত সাল থেকে যেন শুরু হয়? আমরা আপনাদেরকে বলছিলাম 1066 থেকে 1500। 1066 থেকে 1500 সাল পর্যন্ত এটাই মূলত ইংরেজি সাহিত্যের মধ্যযুগ হিসাবে পরিচিত। ইংরেজি সাহিত্যের মধ্যযুগ হচ্ছে 1066 থেকে 1500 সাল পর্যন্ত। এখন এই যে মিডল এজটা, এটা কিন্তু 3টা ভাগে ভাগ করা হয়েছে এটাকে, ঠিক আছে? অ্যাংলো নরম্যান পিরিয়ড এটাকে বলা হয়, অ্যাংলো নরম্যান। একটা হচ্ছে অ্যাংলো নরম্যান পিরিয়ড, অ্যাংলো নরম্যান পিরিয়ড, হ্যাঁ, একটা হচ্ছে অ্যাংলো নরম্যান পিরিয়ড, আরেকটা হচ্ছে চসারিয়ান পিরিয়ড বা জিওফ্রে চসারের যে যুগটা, এটাকে বলা হয় জিওফ্রে চসার এজ বা চসার এজ। চসারিয়ান এজ বা চসারিয়ান পিরিয়ড, এই চসারিয়ান পিরিয়ড। আরেকটা আছে সেটা হচ্ছে ব্যারন এজ, ব্যারন পিরিয়ড অথবা ডার্ক পিরিয়ড বলা হয় এটাকে, ঠিক আছে? ব্যারন পিরিয়ড বা ডার্ক পিরিয়ড। আচ্ছা, এটা আমি পরে বলছি। এখন আসেন এই যে অ্যাংলো নরম্যান পিরিয়ড, এটা কত সাল থেকে শুরু হয়েছিল? এটা হচ্ছে 1066 সাল থেকে শুরু হয়েছিল। 1066 সাল থেকে 1340 সাল পর্যন্ত এই যুগটা চলে। আর চসারিয়ান পিরিয়ড বলা হয় কোনটাকে? 1340 সাল থেকে 1400 সাল পর্যন্ত এটাকে চসারিয়ান পিরিয়ড বলা হয়। ব্যারন এজ বলা হয় 1400 সাল থেকে 1500 সাল পর্যন্ত। প্রশ্ন হচ্ছে কেন? মধ্যযুগের এদের নামকরণের কারণ কি? মনে রাখবেন এই যে অ্যাংলোরা, অ্যাংলো সেকশন পিরিয়ড এতদিন চলতেছিল, তখন উইলিয়াম দ্য কনকরার 1066 সালে ইংল্যান্ডকে দখল করে ফেললো, ঠিক আছে? নরওয়ে থেকে এসে, অর্থাৎ এতদিন পর্যন্ত ইংল্যান্ডকে যারা শাসন করত তারা ছিল জার্মানের। এই জার্মানের উপজাতিদেরকে তাড়িয়ে দেন বা দেশ থেকে বিতাড়িত করেছিলেন নরম্যান্ডের উইলিয়াম দ্য কনকরর, ওনার নাম মনে রাখবেন, উইলিয়াম কনকরর। উইলিয়াম কনকরর, ঠিক আছে? উইলিয়াম কনকরর কি করেছেন? আচ্ছা, কিউ ইউ ই হয়। উইলিয়াম কনকরর তিনি হচ্ছেন ইংল্যান্ড দখল করলেন। কনকরর ইংল্যান্ড দখল করেন। তাহলে ইংল্যান্ড দখল করেন কবে? সেটা হচ্ছে 1066 খ্রিস্টাব্দে। তাহলে এতদিন যারা ওই যে জুটস, অ্যাংলো সেকশন উপজাতি ছিল তারা হচ্ছে পরাজিত হয়, তবে জুটস এবং সেকশনরা দেশ থেকে চলে যায়, কিন্তু নরম্যানরা এই যে অ্যাংলোরা থেকে যায়, ঠিক আছে? অ্যাংলোরা থেকে যায়। পরে উইলিয়াম কনকরর তিনি তো হচ্ছেন নরওয়ের, ঠিক আছে? তিনি কিন্তু নরওয়ে থেকে আসছিলেন। এই কারণে তিনি বলছেন যে ঠিক আছে, তোমরা কি আমাদের অধীনস্থ হবা? তখন অ্যাংলোরা বলছে জি স্যার, আমরা আপনার অধীনস্থ হব। তখন এই অ্যাংলো এবং নরম্যান মিলে ইংল্যান্ডকে শাসন করত। তখন ইংল্যান্ডের
এই যুগটাকে নাম দিয়েছে অ্যাংলো নরম্যান পিরিয়ড বা অ্যাংলো নরম্যান যুগ। ঠিক আছে, অর্থাৎ এই যুগে মূলত এই ইংল্যান্ড দখল করেছিল উইলিয়াম কনকোরর নামে এই ব্যক্তি। উনি কোন দেশ থেকে? নরওয়ে থেকে। তার মানে হচ্ছে নরওয়ে কর্তৃক ইংল্যান্ড দখল, ইংল্যান্ড দখল। ঠিক আছে, এতদিন পর্যন্ত ছিল জার্মানরা ইংল্যান্ডকে দখল করেছিল। এবার আমরা দেখলাম কি নরওয়ে ইংল্যান্ডকে দখল করেছে। মূলত ইংরেজি সাহিত্যের ইতিহাসটা কিন্তু ইংল্যান্ডকে কেন্দ্র করে, এই জন্য আমাদের ইংল্যান্ডকে পড়তে হচ্ছে বাধ্য হয়ে। এবার আসেন চসারিয়ান পিরিয়ড কেন বলা হয়? এই সে জিওফ্রে চসার, যিনি হচ্ছে ফাদার অফ পোয়েট্রি, ইংলিশ পোয়েট্রি আর কি। তাহলে কি বলা হয় ওনাকে? ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। পোয়েট্রি মানে কি? কাব্যগ্রন্থ বা কবিতা। তাহলে ইংরেজি কবিতার জনক বলা হয় কাকে? তার মানে ইংরেজি কবিতার জনক, যারা ব্যাকগ্রাউন্ড থেকে ইংরেজি শিখতে চান, যদি আপনি ইংলিশ সাহিত্যই না জানেন, আপনি কিন্তু আইএলটিএসও ভালো করতে পারবেন না এবং বিভিন্ন চাকরির পরীক্ষাতে তো পারবেনই না। আপনাকে এই ইংলিশের ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। তারপরে জিওফ্রে চসার আরেকটা কারণে খুব পরিচিত, ওনাকে বলা হয় গ্র্যান্ডফাদার অফ নোবেল, ইংলিশ নোবেল। গ্র্যান্ডফাদার অর্থ কি? গ্র্যান্ডফাদার শব্দের অর্থ কি বলেন? দাদা। গ্র্যান্ডফাদার অফ নোবেল বলা হয় কাকে? গ্র্যান্ডফাদার অফ ইংলিশ নোবেল, গ্র্যান্ডফাদার অফ ইংলিশ নোভেল মানে ইংরেজি উপন্যাসের দাদা। উনি হচ্ছেন কি? ইংরেজি উপন্যাসের দাদা। ইংরেজি উপন্যাসের দাদা বলা হয় এই জিওফ্রে চসারকে। আর মনে রাখতে হবে, যদি বলে ইংরেজি উপন্যাসের জনককে, সতর্ক, এটা একটু মনে রাখবেন, এটা পরীক্ষাতে আসে। যদি বলে ইংরেজি উপন্যাসের জনক বা ফাদার অফ ইংলিশ নোবেল, ফাদার অফ ইংলিশ নোভেল যদি বলা হয়, দেখেন ফাদার অফ ইংলিশ নোভেল যদি বলা হয় তাহলে হবে হেনরি ফিল্ডিং। এই যে হেনরি ফিল্ডিংকে বলা হয় ইংরেজি উপন্যাসের জনক। তাহলে ইংরেজি উপন্যাসের জনক হেনরি ফিল্ডিং, ইংরেজি উপন্যাসের দাদা হচ্ছে জিওফ্রে চসার, আর ইংরেজি কবিতার জনক জিওফ্রে চসার। এই বিষয়টা বুঝতে পারছেন কিনা দেখেন, খুব ইন্টারেস্টিং। কিন্তু আপনি যদি উপন্যাস প্রেমী হন, আপনাকে অবশ্যই জানা উচিত ইংরেজি কবিতাটা আসলে, ইংরেজি উপন্যাসটা আসলে প্রথম কে লিখেছেন, বা বাংলা উপন্যাসটা প্রথমে কে লিখেছেন। ঠিক আছে, এগুলা জানাটা খুব দরকার। তাইলে আমরা কি দেখলাম? ফাদার অফ ইংলিশ নোবেল বলা হয় হেনরি ফিল্ডিংকে। ফাদার অফ ইংলিশ নোবেল বলা হয় কাকে? হেনরি ফিল্ডিংকে, বা ইংরেজি উপন্যাসের জনক বলা হয়। তো এটা হচ্ছে চসারিয়ান পিরিয়ড। আমাদের জিওফ্রে চসার কিন্তু আরেকটা কবিতা লিখেছিলেন, যে কবিতাটা অনেক সুনাম কামিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, তিনি সেটা শেষ করতে পারেননি। ঠিক আছে, তিনি কি কবিতা লিখেছিলেন আপনি কি জানেন? তার একটা বিখ্যাত লং নেরেটিভ পোয়েম, যেটার নাম হচ্ছে দ্য ক্যান্টারবারি টেলস। দ্য ক্যান্টারবারি টেলস এটা হচ্ছে একটা কবিতা। এই কবিতাটা কার? এই কবিতাটা হচ্ছে জিওফ্রে চসারের। ঠিক আছে, এই কবিতাটা হচ্ছে চসারের। তাইলে কবিতাটি চসারের, এই লেখানের। তাইলে দ্য ক্যান্টারবারি টেলস এই কবিতাটা কার? এই কবিতাটা হলো চসারের। চসারকে, যিনি ইংরেজি কবিতার জনক। আপনাদের মনে আছে বাংলা কবিতার জনক কে?
এটা আমি প্রথমে পড়িয়েছিলাম। বাংলা কবিতার জনক কে? কে বলতে পারবেন? হ্যাঁ, মনে আছে কিনা? বাংলা কবিতার জনক কাকে বলা হয়? একটু আমাকে জানিয়ে দিবেন যারা পারেন। আচ্ছা, এবার দেখেন, এই যে ব্যারন এজ, ইংরেজি সাহিত্যে অন্ধকার যুগ বলা হয় এটাকে, অন্ধকার যুগ। তার ইংরেজি সাহিত্যের অন্ধকার যুগ কোনটি? এটি। কারণ এই যুগে ইংরেজি সাহিত্য রচিত হয়নি। ইংরেজি সাহিত্য রচিত হয়নি। ইংরেজি সাহিত্য রচিত হয়নি বলে অন্ধকার যুগ বলা হয়। অন্ধকার যুগ বলা হয়। তাহলে এই যুগে ইংরেজি সাহিত্য রচিত হয়নি, এই কারণে এই যুগকে বলা হয় ব্যারন এজ। কারণ ইংরেজি তখন নিচু শ্রেণীর ভাষা ছিল, মানুষ ইংরেজি ব্যবহারই করতো না। তখন দাপট ছিল গ্রিক, ল্যাটিন, রোমান, এই সমস্ত ভাষা। ইংরেজি ভাষা এটা পচা নিচু শ্রেণীর ভাষা। ইংরেজিতে কথা বললে থাপড়াইতো ধইরা। ইংরেজিতে যদি পটপট করতো তাকে হচ্ছে কানে মারতো। মানে ইংরেজিটা অত একটা ব্যবহার ছিল না, ভালো ব্যবহার ছিল না। এবং কি ইংরেজিতে যারা কথা বলতো তাদেরকে হচ্ছে বোকা বলতো, নিচু বলতো, মুন্ডা বলতো, বিভিন্ন ধরনের বাঙালি গালি দিত। তো এই কারণে এই যুগটাকে বলা হয় ব্যারন এজ। কিন্তু ইংরেজির যে অবদানটা সবচেয়ে বেশি রেখেছেন প্রথম যুগে যিনি, তিনি হচ্ছেন এই চসার। এই কারণে চসারকে বলা হয় ইংরেজি কবিতার জনক। উনি যদি উপন্যাস লিখতেন তাহলে উপন্যাসেরও জনক বলতো। আচ্ছা, উপন্যাস তো লিখেছেন, ওনাকে উপন্যাসের দাদা বলা হয়। কথা বুঝতে পেরেছেন? ইংরেজি উপন্যাসের দাদা। আর বাংলা উপন্যাসের জনককে, এটা আপনাদের কাছে প্রশ্ন। আপনারা পড়েছেন কিনা বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? পড়েছেন না? বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাইলে আমি আশা করি যে আপনাদের লেখা হয়েছে। আমি এবার দেখাবো এই মধ্যযুগের কিছু বৈশিষ্ট্য, যেটা জানার পর আপনি অবাক হয়ে যাবেন যে ভাইয়া এরকমও কি আসলে সাহিত্য আছে। তাইলে আমরা কি পড়ছি বলেন তো? ইংরেজি সাহিত্যের মধ্যযুগ। ইংরেজি সাহিত্যের মধ্যযুগ। দেখেন, ইংরেজি সাহিত্যের মধ্যযুগ থেকে অনেক প্রশ্ন আসে। ইংরেজি সাহিত্যের মধ্যযুগের কিছু ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স আমরা একটু দেখব, বৈশিষ্ট্য। ঠিক আছে, এই যুগের বৈশিষ্ট্য কি কি ছিল আমরা একটু দেখে নিই। ইংরেজি সাহিত্যের মধ্যযুগের মধ্যে একটা মহামারী হয়েছিল, এটাকে বলা হয় ব্ল্যাক ডেথ। ব্ল্যাক ডেথ। তাহলে যদি পরীক্ষাতে আসে ব্ল্যাক ডেথ মিনস বা ব্ল্যাক ডেথ অর্থ কি? ব্ল্যাক ডেথ শব্দের অর্থ হচ্ছে মহামারী। এটা দ্বারা হচ্ছে মহামারীকে বোঝায়। মহামারীর ইংরেজিতে বলা হয় প্যান্ডেমিক। ঠিক আছে, একটা মহামারী হয়েছিল ব্রিটেনে। ব্রিটেনে একটা মহামারী হয়েছিল 1346 থেকে 53 সাল পর্যন্ত। এটা সময়কাল। সময়কালটা কবে? 1346 থেকে 1453 সাল পর্যন্ত এই মহামারীটা হয়েছিল। এই যুগে 25 থেকে 30 মিলিয়ন, মনে রাখবেন, 25 থেকে 30 মিলিয়ন পিপল মারা গিয়েছিল। পিপল এর মৃত্যু হয়েছিল 25 থেকে 30 মিলিয়ন, অর্থাৎ 3 কোটি মানুষের মৃত্যু হয়েছিল ইংল্যান্ডের এই মহামারীর কারণে, ব্ল্যাক ডেথের কারণে। ভয়াবহ। 46 সালে শুরু হয়েছে, 53 সালে শেষ হয়েছে। কোন রকম আমাদের জিওফ্রে চসার বাইচা ছিল। ঠিক আছে, করোনার মধ্যে যেমন আপনারা বাইচা ছিলেন, তেমনি ভাবে এই ব্রিটেনে একটা ব্ল্যাক ডেথ হয়েছিল, যেখানে 25 থেকে 30 মিলিয়ন লোক মারা গিয়েছিল। 10 মিলিয়ন মানে কি? 10 মিলিয়ন মানে হচ্ছে 1 কোটি। 1 মিলিয়ন তো 10 লাখ না? তাইলে 20 লাখ, 25 লাখ, 30 লাখ, সরি কি বলে, 30 কোটি, 3 কোটি হবে। 3 কোটি হবে। 30 মিলিয়ন মানে হচ্ছে 3 কোটি।
গুণ হবে 10 দিয়ে। তো এবার দেখেন এই মধ্যযুগে ইংরেজি সাহিত্যের এই মধ্যযুগে আর কি হয়েছিল? ইংরেজি সাহিত্যের এই মধ্যযুগে হয়েছিল ম্যাগনা কার্টা। আপনারা মনে হয় শুনেছেন ম্যাগনা কার্টা। এই যে ম্যাগনা কার্টা, এই ম্যাগনা কার্টা নামে একটা চুক্তি হয়েছিল। ম্যাগনা কার্টা চুক্তি, ম্যাগনা কার্টা চুক্তি সম্পাদিত, ম্যাগনা কার্টা চুক্তি সম্পাদিত সম্পাদিত হয়েছিল 15ই জুন 1215 সালে। 15ই জুন 1215 সালে ম্যাগনা কার্টা নামক একটা চুক্তি হয়েছিল। আর এই যে ম্যাগনা কার্টা চুক্তি, এটা কাদের মধ্যে হয়েছিল? পরীক্ষাতে আসে। ম্যাগনা কার্টা চুক্তিটা হয়েছিল জনগণ বনাম রাজা জন, রাজা জন এবং জনগণের মধ্যে এই চুক্তিটা হয়েছিল 1215 সালের 15 জুন। এই চুক্তির মাধ্যমে ব্রিটেনে গণতন্ত্র ফিরে আসে। তাইলে এই চুক্তিকে মানে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়। তাহলে যদি বলা হয় ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল, শাসনতন্ত্রের বাইবেল কোনটি? এটা হচ্ছে ম্যাগনা কার্টা চুক্তিটি ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল হিসেবে পরিচিত। আবার এই ম্যাগনা কার্টা কোথায় স্বাক্ষরিত হয়েছিল, ভেন্যুটা কোথায় ছিল? মনে রাখবেন এটা স্বাক্ষরিত হয় রানীমেড দ্বীপে, রানীমেড দ্বীপে ব্রিটেনের। এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের মধ্যে একটা দ্বীপ। এই দ্বীপে রাজা জন এবং জনগণের মধ্যে এই চুক্তিটা হয়। এই চুক্তির মাধ্যমে ব্রিটেনে গণতন্ত্র ফিরে আসে। তাই ব্রিটেনকে বলা হয় আধুনিক গণতন্ত্রের সূতিকাগার। তাহলে মনে রাখতে হবে আধুনিক গণতন্ত্রের সূতিকাগার কোনটি? আধুনিক গণতন্ত্রের সূতিকাগার যদি বলা হয় সেটা হচ্ছে ব্রিটেন। আধুনিক গণতন্ত্রের সূতিকাগার হচ্ছে ব্রিটেন। আর শুধু গণতন্ত্রের সূতিকাগার বললে হবে গ্রিস। আর আধুনিক গণতন্ত্রের সূতিকাগার এটা হচ্ছে ব্রিটেন। আর এই ম্যাগনা কার্টা চুক্তির ফলে ব্রিটেনে একটা পার্লামেন্ট প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে ব্রিটেনে পার্লামেন্ট এস্টাবলিশড, পার্লিয়ামেন্ট বানান শিখবেন, পার্লিয়ামেন্ট। এই যে পার্লামেন্ট প্রতিষ্ঠা, ব্রিটেনে পার্লামেন্ট প্রতিষ্ঠা কবে? সেটা হয়েছিল 1295 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1295 খ্রিস্টাব্দে ব্রিটেনে পার্লামেন্ট প্রতিষ্ঠা হয় এই ম্যাগনা কার্টা চুক্তির মাধ্যমে। এগুলো সব কিন্তু মধ্যযুগে। দেখেন আপনি মধ্যযুগটা কত থেকে শুরু হয়েছে? 1066 থেকে এই 1500 সাল পর্যন্ত এটাকেই শুধু মধ্যযুগ বলা হয়। তা এখন দেখেন এই যুগে আর কি কি হয়েছে? ক্রুসেড হয়েছিল। আচ্ছা, আপনাদের লেখা হয়েছে কিনা? যদি লেখা হয়ে থাকে একটু ডান লিখেন তো, একটু ডান লিখে দেন, তাইলে আমি সামনে এগোতে সুবিধা হয়। ওকে, ডান ডান।
ঠিক আছে, যদি এটা হয়ে থাকে এবার আমরা লিখব ইংল্যান্ডে এই মধ্যযুগে ইংরেজি সাহিত্যের যে মধ্যযুগ, এই মধ্যযুগের বৈশিষ্ট্যটা আমরা পড়ছি। হ্যাঁ, ইংরেজি সাহিত্যের মধ্যযুগের বৈশিষ্ট্যটা আমরা পড়ছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে আমরা কোথায় আছি। তারপরে হচ্ছে আধুনিক যুগে যাব। এখন দেখেন এখানে একটা ক্রুসেড হয়েছিল এই মধ্যযুগে। ক্রুসেড, ক্রুসেড মিন্স, কে বলতে পারবেন? ক্রুসেড মিন্স ধর্মযুদ্ধ। ক্রুসেড মিন্স ধর্মযুদ্ধ হয় ইংল্যান্ডে বা ইউরোপের মধ্যে। এটা কবে? এটা হচ্ছে 11 থেকে এই 13 শতকে, 11 থেকে 13তম শতক পর্যন্ত ক্রুসেড হয়েছিল। আর এই ক্রুসেডটা ইউরোপ থেকে পরিচালনা করেন, ইউরোপ থেকে পরিচালনা করেন যিনি, ক্রুসেড পরিচালনা করেন যিনি, গডফ্রে। এই গডফ্রে ক্রুসেড পরিচালনা করেন ইউরোপ থেকে। আর এটা যাকে উদ্দেশ্য করে, মানে যে উদ্দেশ্যে ক্রুসেড হয়েছিল, উদ্দেশ্য কি ছিল? জেরুজালেমকে দখল, জেরুজালেম দখলে নেয়া, দখল করা, এটা ছিল ইউরোপিয়ানদের উদ্দেশ্য। এই কারণে এই সেই জেরুজালেম নগরী, এটাকে বলা হয় 3 ধর্মের পবিত্র স্থান। 3 ধর্মের পবিত্র স্থান বলা হয় বা হোলি প্লেস বলা হয় এই জেরুজালেমকে। কোন কোন 3 ধর্ম? যেমন একটা হচ্ছে ইহুদি, ইহুদিদের পবিত্র স্থান, তারপর হচ্ছে খ্রিস্টানদের পবিত্র স্থান, আর আরেকটা হচ্ছে মুসলিম, তাদেরও পবিত্র স্থান হচ্ছে ফিলিস্তিনের এই জেরুজালেম নগরী। এটাকে দখল নেওয়ার জন্য কতবার যুদ্ধ হয়েছে। আর মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন যিনি এই ক্রুসেডে, তার নাম হচ্ছে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। খালেদ সাইফুল্লাহ, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী মুসলিমদের ক্রুসেডে নেতৃত্ব দেন, ক্রুসেডে নেতৃত্ব দেন হচ্ছে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। আর খ্রিস্টানদের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন যিনি, তার নাম হচ্ছে গডফ্রে। এই হচ্ছে মধ্যযুগের, মধ্যযুগের মানে ক্রুসেড, ধর্মযুদ্ধ, ভয়াবহ মানে যুদ্ধ চলছিল এই জেরুজালেম নগরীকে নিয়ে। দেখেন লেখা হয়েছে কিনা, যদি লেখা হয় আমাকে বলবেন, আমি হচ্ছে পরের স্লাইডে যাব। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? বিরক্ত হয়ে যাচ্ছেন কিনা এটাও জানাবেন, বিরক্ত হলে ক্লাস নিব না। আর এখানে কিছু ইনফরমেশন নিতে হবে। আমি প্রথম তো বেসিকটা শুরু করতে কিন্তু আপনাকে একটু ইনফরমেশন নিতে হবে, পরের গুলো আবার টেনে চলে যাব, মজা পাবেন। কারণ পরিচিত মুখ সব পাবেন, শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কলরিজ, জন ডান, তারপর হচ্ছে এরকম যারা সামনে যখন যাবেন তখন দেখবেন যে আপনার পরিচিত লেখকরা আসতেছে, আপনার পড়তে ভাল লাগবে। এগুলো তো হচ্ছে আপনার কাছে পুরান মনে হচ্ছে, তাই না? কিন্তু এর মাধ্যমে আপনার সাধারণ জ্ঞানটা পড়া হচ্ছে। ইংলিশ লিটারেচার সাধারণ জ্ঞান হচ্ছে ইন্টারকানেক্টেড। আচ্ছা, তাহলে আমি সামনে যাচ্ছি। এই যুগে আর কি হয়েছিল? এই মধ্যযুগে ইংরেজি সাহিত্যে, এই মধ্যযুগে মনে রাখবেন ইংরেজিকে রাষ্ট্রভাষার মর্যাদা প্রদান করা হয়েছিল 1362 সালে। তাহলে 1362 সালে কি করা হয়? ইংরেজিকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়েছিল। তো ইংলিশ লিখেন, English was recognized as the state language of England.
তাইলে ইংলিশ ওয়াজ রেকগনাইজড অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ ইংল্যান্ড, অর্থাৎ ইংরেজিকে রাষ্ট্রভাষার মর্যাদা ইংল্যান্ডে। ইংরেজিকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়া হয় কবে? সেটা হচ্ছে 1362 সালে। 1362 সালে ইংল্যান্ডে ইংরেজিকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া হয়। দেখি কে বলতে পারেন ভারতবর্ষে ইংরেজিকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয় কত সালে? ভারতবর্ষে ইংরেজিকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া হয় কত সালে? ভারতবর্ষে ইংরেজিকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া হয় বা ইংরেজিকে ব্যবহার বাধ্যতামূলক করা হয় 1835 সালে। যিনি করেছিলেন তার নাম হলো লর্ড বেন্টিং। এই যে লর্ড বেন্টিং, উনি প্রথম ইংরেজিকে ভারতবর্ষের রাষ্ট্রভাষা ঘোষণা করেছিলেন। তার পূর্বে ভারতবর্ষের ভাষা ছিল কি? ফার্সি। মনে রাখবেন, ফার্সিকে মানে ইরানের ভাষার নাম কি? ফার্সি। তাহলে যদি বলা হয় এই যে ফার্সি ভাষা, এই ফার্সিকে ভারতের রাষ্ট্রভাষা করেন যিনি, তার নাম হচ্ছে টুডর মল। এই টুডর মল হচ্ছে আকবরের অর্থমন্ত্রী ছিলেন। তিনি ফার্সি এই ভারতবর্ষে ব্যবহার করেছিলেন প্রথম। আর এই ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজি চালু করা হয় 1835 সালে লর্ড বেন্টিং কর্তৃক। ঠিক আছে? তাহলে একসাথে অনেকগুলো দেখেন, একটা আরেকটার সাথে কিন্তু কানেক্টেড। আর ইংরেজিকে পৃথিবীর কোন দেশ প্রথম রাষ্ট্রভাষার মর্যাদা দেন? সেটা হচ্ছে ব্রিটেন, 1362 সালে। 1362 সালে ইংরেজিকে ব্রিটেন রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছিলেন। এটা হচ্ছে মধ্যযুগে, এগুলো কিন্তু সব মধ্যযুগে হয়েছিল। এই যুগে আর কি কি হয়েছিল? এই যুগে অর্থাৎ এই মধ্যযুগে কলম্বাস, আপনার নাম শুনেছেন, ডিসকভার্ড আমেরিকা ইন 1492, অর্থাৎ 1492 সালে কলম্বাস আমেরিকা আবিষ্কার করলেন। এই যুগে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। কত সালে? 1492 সালে। এর 6 বছর পর 1498 সালে ভাস্কো দা গামা ভারতে আসেন। ভাস্কো দা গামা ভারতে আগমন। এটা হচ্ছে কালিকট বন্দরে। তাহলে ভারতে আসার জলপথ আবিষ্কার করেছিলেন বার্থোলোমিও। আর ভারতে জলপথ হয়ে প্রথম যিনি এসেছিলেন তার নাম হচ্ছে ভাস্কো দা গামা। তিনি আসছিলেন 1498 সালে। 1498 সালে তিনি মূলত এখানে এসেছিলেন। তারপরে দেখেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু ইংরেজি সাহিত্যের এই মধ্যযুগে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল ইংরেজি সাহিত্যের এই মধ্যযুগে। লেখা হয়েছে, আমি আশা করি আমি সামনে যাচ্ছি। তাহলে যদি বলা হয় যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হয়েছিল 1168 সালে। 1168 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি established
ঠিক আছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত। তাহলে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় ইংল্যান্ডের অক্সফোর্ড নামক স্থানে 1168 সালে। আর ক্যামব্রিজটাও কিন্তু ইংল্যান্ডে, অনেকে জানে না। 1209 খ্রিস্টাব্দে ক্যামব্রিজ, যে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। ঠিক আছে, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে ইংরেজি সাহিত্যের এই মধ্যযুগে। তাহলে দেখেন ইংরেজি সাহিত্যের মধ্যযুগে কত কি ঘটেছে, অনেক কিছুই কিন্তু এই যুগে ঘটেছে। সুতরাং আপনাদেরকে যদি এভাবে ধরে ধরে না পড়েন তাইলে সাহিত্য আসলে মনে রাখাটা খুব কঠিন। ইংরেজি সাহিত্যের আমরা এই ঘটনাগুলো দেখলাম, এবার কয়েকজন সাহিত্যিক দেখে আমরা এটা শেষ করে দিব। হ্যাঁ, এবার আমরা দেখব মধ্যযুগের সাহিত্যিক। মধ্যযুগের, বিরক্ত হলে বলবেন, হ্যাঁ বিরক্ত হলেই বলবেন, মধ্যযুগের সাহিত্যিক কারা কারা ছিল। শুধু ব্রিটেনে ব্যাপারটা তা নয়, সারা পৃথিবীতে আলোচিত সাহিত্যিক যিনি ছিলেন তার নাম হচ্ছে পেত্রার্ক। পেত্রার্ক, এই যে পেত্রার্ক লিখে এইভাবে, পেত্রার্ক। এই পেত্রার্ককে বলা হয় ন্যাশনাল পোয়েট অফ ইতালি। ন্যাশনাল পোয়েট অফ ইতালি, অর্থাৎ ইতালির জাতীয় কবি। ঠিক আছে, ইতালির জাতীয় কবি। ইতালির জাতীয় কবি যিনি, তিনি হচ্ছেন এই পেত্রার্ক। আবার এই সেই পেত্রার্ক, ইতালির জাতীয় কবি পেত্রার্ক, উনি কিন্তু সনেটের রাইটার, দ্য ফাউন্ডার অফ সনেট। ঠিক আছে, ফাউন্ডার অফ সনেট। তাহলে সনেটের প্রবর্তক কে? সনেটের প্রবর্তক হচ্ছে এই পেত্রার্ক। আবার এই সেই পেত্রার্ক, ওনাকে বলা হয় রেনেসার সূত্রপাতকারী। ঠিক আছে, উনি কিন্তু রেনেসাটা শুরু করেছিলেন, তাই ওনাকে বলা হয় ফাদার অফ রেনেসা। ফাদার অফ রেনেসা, ফাদার অফ রেনেসান্স, ফাদার অফ রেনেসান্স। অর্থাৎ যে নবজাগরণ হয়েছিল ইউরোপে, এই ইউরোপের নবজাগরণটা মূলত এই পেত্রার্ক থেকে শুরু হয়েছে। ঠিক আছে, পেত্রার্ক এটা শুরু করেছিলেন। কত সাল থেকে শুরু? এটা শুরু হয়েছিল এই 1360 থেকে। ঠিক আছে, 1360 থেকে পেত্রার্ক মূলত শুরু করেছিলেন এই নবজাগরণ। তারপর ডার্ক এজের ধারণা তিনি দিয়েছিলেন। তারপরে দেখেন আরেকজন সাহিত্যিক, সেটা হচ্ছে, আপনারা একটু শিখে নেন, ওয়াইক্লিফ। ওয়াইক্লিফ, এই যে ওয়াইক্লিফ, ফাদার অফ ইংলিশ প্রোজ বলা হয় ওনাকে এই মধ্যযুগের। ফাদার অফ ইংলিশ প্রোজ, ইংলিশ প্রোজ। প্রোজ অর্থ কেন কি জানো? গদ্য, গদ্য। ইংরেজি গদ্যের জনক, ওনার নাম হচ্ছে জন ওয়াইক্লিফ। আর যদি বলা হয় ইংরেজি গদ্যের প্রতিষ্ঠাতা বা ফাউন্ডারকে, ওই যে কিং আলফ্রেড দ্য গ্রেট, মনে আছে কি না? আলফ্রেড দ্য গ্রেট হলো ইংরেজি গদ্যের ফাউন্ডার, ইংরেজি গদ্যের প্রতিষ্ঠাতা। আর ইংরেজি গদ্যের জনক যিনি, তিনি হচ্ছেন ওয়াইক্লিফ। বাংলা গদ্যের জনককে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, মিলিয়ে পড়তে হবে। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র, ইংরেজি গদ্যের হচ্ছে ওয়াইক্লিফ। আর ইংরেজি গদ্যের ফাউন্ডার যিনি, তিনি হচ্ছেন আমাদের এই যে আলফ্রেড দ্য গ্রেট। বাংলা গদ্যের ফাউন্ডার যিনি, তিনি হচ্ছেন ওই যে অ্যাসাম্বসাও, ম্যানুয়েল দ্য অ্যাসাম্বসাও, পর্তুগিজ। আচ্ছা, আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা লিখব দান্তে। দান্তেকে কি বলা হয়? একজন দিয়ে শেষ করে দিবে, বিরক্ত হবেন না। দান্তে, ওনাকে বলা হয় ফাদার অফ ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ। ফাদার অফ ইটালিয়ান
ল্যাঙ্গুয়েজ, ফাদার অফ ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ বলা হয়, ইতালি ভাষার জনক বলা হয় যাকে, তিনি হচ্ছেন এই ব্যক্তি দান্তে। ঠিক আছে, যেমন ইংরেজি ভাষার জনক আমরা পাইলাম না, দ্য ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, উনি হচ্ছেন কে? উনি হচ্ছেন ভেনারেবল বিড। তেমনি ভাবে এই ইতালি ভাষার জনক যিনি, তিনি হচ্ছেন দান্তে। তো মূলত এই হচ্ছে বিষয়গুলো। এটা আমরা প্রাচীন এবং মধ্যযুগ শেষ করলাম। তারপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রেনেসা। রেনেসাটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করব। আপনাদের জন্য আমি 5টা ক্লাস ডিজাইন করেছি। আমি আশা করব 5টি ক্লাস আপনারা করবেন। আমি কথা দিচ্ছি আপনাদের এই 5টা ক্লাসের মধ্যে ইংরেজি সাহিত্যের টোটাল ধারণা না হলেও বিভিন্ন পরীক্ষাতে আসা যে কোনো চাকরির পরীক্ষাতে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন, যে কোনো পরীক্ষাকে চ্যালেঞ্জ করতে পারবেন, স্পেশালি বিসিএস পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা এবং 10 থেকে 20তম গ্রেডের যে পরীক্ষা, এগুলোতে এই প্রশ্নগুলো প্রচুর পরিমাণে আসে। এবার আমরা একটু পরীক্ষা করতে চাই, যারা এতক্ষণ আমাদের সাথে ক্লাস করেছেন তারা কি আসলে বুঝতে পেরেছেন কিনা। আমি কয়েকটা প্রশ্ন এখানে ডিজাইন করেছি, দেখি আপনারা পারেন কিনা। দেখি আপনারা, আমি একটু টেস্ট করি। এই প্রশ্নের উত্তর কি হবে? হু ট্রান্সলেটেড দ্য বাইবেল ইনটু ইংলিশ ফর দ্য ফার্স্ট টাইম? কে ট্রান্সলেট করেছে? আচ্ছা, এটা একটু বলে দেই, জন ওয়াইক্লিফ। হ্যাঁ, ওনারটা ডিটেলসে যায়নি। উনি হচ্ছে ফাদার অফ ইংলিশ প্রোজ। আবার ওনাকে বলা হয় ফার্স্ট ইংলিশ ট্রান্সলেটর। অর্থাৎ বাইবেলটাকে ইংরেজিতে ট্রান্সলেট করেছেন কে? তিনি হচ্ছেন জন ওয়াইক্লিফ। আর যদি বলা হয় বাইবেলকে বাংলায় অনুবাদ করেছেন কে? বাইবেলকে বাংলায় অনুবাদ বা ট্রান্সলেট করেছেন কে? বাংলায় অনুবাদকারী, বাইবেলকে বাংলায় অনুবাদকারী হচ্ছে উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি, এই সেই উইলিয়াম কেরি 1799 সালে বাংলা ভাষায় এই বাইবেল অনুবাদ করেছেন। আর যদি বলা হয় বাইবেলকে জার্মানি ভাষায় অনুবাদকারী কে, তাহলে সেটা হবে মার্টিন লুথার। ঠিক আছে, মার্টিন লুথার এই বাইবেলটাকে তিনি জার্মান ভাষায় অনুবাদ করেছিলেন, মার্টিন লুথার। আরেকজন আছে মার্টিন লুথার কিং জুনিয়র, উনি যুক্তরাষ্ট্রের। আর এই যে মার্টিন লুথার, উনি জার্মানের একজন ধর্মপ্রচারক ছিলেন। তাহলে প্রথম প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন, তাই না? প্রথমে আমি 5টা প্রশ্ন দিয়েছি, এবার এটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন। এবার দেখি দ্বিতীয় 8 নম্বর প্রশ্নের উত্তর কে দিতে পারেন, দেখি বলেন। হু ট্রান্সলেটেড দ্য নিউ টেস্টামেন্ট? মনে রাখবেন বাইবেলের আরেক নাম কিন্তু নিউ টেস্টামেন্ট। এই প্রশ্নটা যারা ধরতে পারে, তাইলে নিউ টেস্টামেন্টের লেমেন নো, তাইলে এটা হবে জন ওয়াইক্লিফ। আচ্ছা, জন ওয়াইক্লিফ হবে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্নে আসি আমরা। হু রিচড ইন দ্য ইন্ডিয়া ইন 1498? কে ভারতে পৌঁছান 1498 সালে? ভাস্কো দা গামা, নাকি ক্রিস্টোফার কলম্বাস, নাকি উইলিয়াম ক্যাক্সটন, নাকি কোপারনিকাস? তাইলে কোপারনিকাস তো হবেই না। ঠিক আছে, কোপারনিকাস ওই যে পৃথিবীর আবর্তনটাকে যে সূর্যের চারদিকে, এটা বলেছে। উইলিয়াম ক্যাক্সটন ইংল্যান্ডের প্রথম প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠা করেছিলেন, এটা হবে না। ক্রিস্টোফার কলম্বাস হবে না, যিনি 1492 সালে আমেরিকা আবিষ্কার করেছিলেন। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? ভাস্কো দা গামা। এই ভাস্কো দা গামা ইন্ডিয়াতে এসে পৌঁছেছিলেন। এবার আসেন পরের প্রশ্ন। পরের প্রশ্নে কি আছে? রেনেসান্স মিনস, রেনেসাঁ শব্দের অর্থ কি? দ্য রিভাইভাল অফ লার্নিং, রিভাইভাল অফ হার্ড টাস্ক, রিভাইভাল অফ লাইফ, রিভাইভাল অফ নিউ কান্ট্রি। নতুন দেশ আবিষ্কার, এটা উদ্দেশ্য ছিল না। অথবা নতুন জীবনের অভ্যুত্থান, এটাও ছিল না। জীবন্ত জীবনী, রিভাইভাল অফ হার্ড টাস্ক, নো, এটা হবে না। তাহলে লার্নিং,
লার্নিং অথবা নলেজ, এটাই হচ্ছে মূলত রেনেসা। এই যে রেনেসা, রেনেসা মানে হচ্ছে নবজীবন, মনে রাখবেন। রেনেসা শব্দের অর্থ হচ্ছে নবজীবন অথবা নতুন জীবন, ঠিক আছে, অথবা পুনরুত্থান, ঠিক আছে, পুনরুত্থান। তো এরকম অনেক অর্থ হতে পারে রেনেসার বাংলা। আর ইংরেজিতে এই প্রশ্নটা দেখেন আসছে, অর্থ মন্ত্রণালয়ের টেলিফোন বোর্ডের সহকারী পরিচালক পদে আসছে, আর অনেক পরীক্ষা আসছে রেনেসা শব্দটা। রেনেসা শব্দটা কোন ভাষা থেকে এসছে এটাও আসে। এটা কিন্তু ফ্রেঞ্চ ভাষা, ফ্রেঞ্চ, ঠিক আছে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ থেকে এই রেনেসা শব্দটা এসেছে। অনেকে ইতালিয়ান দিয়ে দিতে পারেন যে ফ্রেঞ্চ বুঝি, রেনেসা বুঝি ইতালিয়ান শব্দ। নো। দ্য মার্চেন্ট অফ ভেনিস, এটা কার? এটা শেলি, ওয়ারসওয়ার্থ না শেক্সপিয়ার? এটা হবে শেক্সপিয়ারের। যদি আমরা এখনো শেক্সপিয়ার পড়িনি, মার্চেন্ট অফ ভেনিস এটা শেক্সপিয়ারের একটা নাটক, কমেডি নাটক। তারপর রেনেসা ইজ ড্যাশ ওয়ার্ড। আচ্ছা, একটু আগে আমি বলেছি রেনেসা কোন ওয়ার্ড? এটা কি ইতালিয়ান, রাশিয়ান, ইউরোপিয়ান নাকি ফ্রেঞ্চ? তাহলে আপনারা ইতালিতে আমি লিখি নাই, তাই না? রেনেসা ইতালিতে হয়েছে এটা সত্য, কিন্তু এটা ইতালিয়ান শব্দ না, আর রাশিয়ান তো নাই। রেনেসা শব্দটা ইউরোপিয়ানও না, এটা হচ্ছে ফ্রেঞ্চ শব্দ। তাহলে রেনেসা শব্দটা যেটা, সেটা হবে ফ্রেঞ্চ। এবার আসেন পরের প্রশ্ন, হোয়ার ডিড দ্য রেনেসান্স বিগিন এন্ড ওয়েন? রেনেসা কোথায় শুরু হয়েছে এবং কত খ্রিস্টাব্দে? আচ্ছা, এবার আমরা দেখি দেশটা যদি মিলাইতে পারি তাহলে আশা করি হয়ে যাবে। আচ্ছা, হোয়ার কোথায়, ডিড দ্য রেনেসা বিগিন শুরু হয়েছিল রেনেসা, এন্ড ওয়েন কখন? ফ্রেন্স। তো ফ্রান্সে তো রেনেসা হয়নি, তো ফ্রেন্স যেখানে যেখানে আমরা পাবো সেখানে সেখানে কেটে দিব। ইংল্যান্ডও হয়নি, পরে হয়েছে। তো রেনেসা শুরু হয়েছে ইতালিতে 1400 খ্রিস্টাব্দে, ঠিক আছে, যদিও কোথাও লেখা আছে 1360 খ্রিস্টাব্দ, কিন্তু 1400 খ্রিস্টাব্দে পূর্ণাঙ্গভাবে, পরিপূর্ণভাবে রেনেসার সূত্রপাত হয়েছিল। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের ক্লাসটা, ঠিক আছে। ক্লাস আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন। যদি মনে হয় যে না ঠিক আছে, আমরা আসলে অনেক কিছু শিখতে পেরেছি, তাইলে আমার আজকের এই ক্লাসটি সার্থক। যদি মনে হয় যে না আসলে ক্লাসটা আমার মাথার উপর দিয়ে গেছে, আমি বুঝি নাই, তাহলে কি করার আছে? আমাদের এইভাবেই ক্লাসগুলো চলবে। হ্যাঁ, 5টা ক্লাস আমি ডিজাইন করেছি, 5টা ক্লাসের মধ্যে ইংরেজি সাহিত্য শেষ। বাংলা আমি 5টা ক্লাসের মধ্যে শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। সাথে থাকেন, অনেক কিছুই পাবেন।